আমি রাসেল আছি সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের হরর স্টোরি 24 আওয়ার্স, যেটাতে আমরা ভয়ের ভূত ইমেল এপিসোডগুলো, বাছাই করা এপিসোডগুলো আপনাদের জন্য প্রোভাইড করে থাকি। আসলে এটা সবচেয়ে বেস্ট এপিসোড, যেগুলো শুনে আপনার অনেক ভয় লাগবে, আমরা সেগুলোই প্রোভাইড করে থাকি। এগুলো দেখার জন্য আপনাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বেশি না কথা বলে আমরা সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটা একটু মন দিয়ে শুনবেন। এই ঘটনাটা উনি বলছেন ভালো, তো চলুন শুনে আসি ঘটনাটি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম আকাশ। আমি আপনাদের নিয়মিত একজন শ্রোতা। আজ যে ঘটনাটি আপনাদের পাঠাচ্ছি সেটি আমার নিজের জীবনে। ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 3 বছর আগে আমার দাদুর বাড়ি, অর্থাৎ সাতক্ষীরার এক প্রত্যন্ত গ্রামে। সেখানে তখনও কারেন্ট ঠিকমতো পৌঁছায়নি। চারদিক শুধু বাঁশঝাড় আর বিশাল সব ধানি জমি। সেদিন ছিল অমাবস্যা রাত। পাশের গ্রামে আমার এক বন্ধুর বোনের বিয়ে ছিল। ফিরতে ফিরতে রাত প্রায় 1টা বেজে গেল। গ্রাম্য রাস্তা, দুপাশে ঘন জঙ্গল আর মাঝে সরু মেঠো পথ। আমার সাথে কেবল একটা ছোট্ট টর্চ লাইট ছিল। গ্রামের বড় দিঘিটা পার হওয়ার সময় হঠাৎ মনে হলো আমার পিছনে কেউ হাঁটছে। আমি থামলে সেই শব্দটাও থেমে যায়। ভাবলাম হয়তো মনের ভুল, কিন্তু কিছুটা এগোতেই দেখলাম রাস্তার ঠিক মাঝখানে বিশাল বড় এক ছায়া দাঁড়িয়ে আছে। প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো বড় গাছ ভেঙে পড়েছে, কিন্তু টর্চের আলো ফেলতেই আমার কলিজা শুকিয়ে গেল। দেখলাম কুচকুচে একটা অবয়ব দাঁড়িয়ে আছে। লোকটার শরীরটা অস্বাভাবিক রোগা, কিন্তু তার উচ্চতা, রাসেল ভাই, বিশ্বাস করবেন কিনা জানি না, লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার পাশের তাল গাছটার সমান হয়ে গেল। আমি টর্চটাও উপরের দিকে মারলাম, কিন্তু তার মাথা দেখতে পেলাম না। মনে হলো মাথাটা কুয়াশা আর অন্ধকারের মধ্যে কোথাও হারিয়ে গেছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল তার দুটো হাঁটুর অনেক নিচে ঝুলছিল, এবং সেগুলোর নখ ছিল অস্বাভাবিক লম্বা। আমি ভয়ে পাথর হয়ে দাঁড়িয়ে আছি, নড়ার ক্ষমতা নেই। হঠাৎ সেই লম্বা মূর্তিটা এক বিশাল পা ফেলল। এক কদমেই সে রাস্তার পার হয়ে পাশের বিশাল বাঁশঝাড়ের ভেতর ঢুকে গেল। যাওয়ার সময় বাঁশগুলো এমনভাবে মড়মড় করলো যেন কোনো হাতি ওটার উপর পা দিয়ে হেঁটে গেছে। আমি কোনো মতে যান হাতে নিয়ে দৌড়ে বাড়ি ফিরি। বাড়িতে দাদুকে বলতেই তিনি গম্ভীর হয়ে বললেন, ওটা মানুষ না রে, ওটা এই তল্লাটের পুরো গেছো পিশাচ। ও কাউকে ছোঁয় না, শুধু ভয় দেখায়, কিন্তু যদি কারো মায়ায় ওর ছায়া পড়ে তবে তার রক্ষা নেই। সেই রাতের পর থেকে আমি আর কোনোদিন ওই রাস্তায় যাইনি। আজও রাতে চোখ বুজলে সেই তাল গাছের সমান লম্বা ছায়াটা আমার চোখের সামনে ভেসে ওঠে। ঠিক কিছুদিন পর সেই একই ঘটনা আমার দাদুর সাথেও ঘটে। দাদু গিয়েছিল বাজারে। বাজার থেকে ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে যায়। দাদু এমনিতেই চোখে কম দেখে, কিন্তু সেদিন দেরি হওয়াতেই শীতকাল, অন্ধকার কুয়াশার ভিতরে দাদু একা একা হাঁটছে, হাতে বাজারের ব্যাগ। আস্তে আস্তে সেই জায়গায় এসে দাঁড়াচ্ছে। দাদুকে কে যেন তার পিছন থেকে ডাকছে, কিন্তু দাদু তো ভেঙে পড়ার লোক না, কারণ দাদু জানেই সে জায়গাটা অনেক খারাপ।
তাই দাদু কোনো দিকে তাকাতাকি না করে সোজা বাড়িতে চলে আসে। এখানেই ঘটনা শেষ হলে ভালোই হতো। অনেকদিন কেটে যায়। কিছুদিন পর দাদুর অবস্থা খুব খারাপ হয়ে যায়। দাদু রাতের বেলা অনেক অস্বাভাবিক আওয়াজ করে। যে আওয়াজ শুনলে আমরা ঘর থেকে ভয়ে কেঁপে উঠতাম। ভাবতাম কে যেন দাদুর রুমে কান্না করতেছে। ছোট্ট ছেলের কান্না, মাঝে সাঝে মেয়েদের কান্না, আবার মাঝে সাঝে এমন কান্নার সুর ভেসে আসে কানের ভিতরে, শুনলে আমার শরীর শিউরে ওঠে। আমরা দাদুকে ডাক দেওয়া মাত্রই সেই শব্দ হারিয়ে যায়। কিন্তু দাদু ঘুম থেকে উঠে কিছুই বলতে পারে না। কিছুদিন পর পর দাদুর সেই শরীর আরো খারাপ হতে লাগলো। আমাদের পাশেই এক নামধারী কবিরাজ ছিল। সেই কবিরাজকে ডাকার হলো। দাদুকে তার সামনে আনা হলো। কবিরাজ দাদুর চেহারা দেখেই বুঝে ফেলেছিল আসলে তাকে সেই পিশাচ ভর করেছে। কবিরাজ দাদুকে ঝাড়ফুঁক করতে আসবে মাত্র দাদু জোর গলায় বলে উঠল, এই কবিরাজ, খবরদার, তুই আমার কাছে ভুলেও আসবি না। তুইও তো সেই রাস্তা দিয়ে চলাফেরা করিস, তাই না? তোকেও আমি দেখে ছাড়ব। কবিরাজ এই কথা শুনে অনেক ভয় পেয়ে গেল। তারপর সেদিন আর কিছু বলল না। দাদুকে ঘরে নিয়ে যাওয়া হলো। সেখানে ঘটনা শেষ নয়। দাদুর শরীর দিন দিন খারাপ হতে লাগলো। গ্রামের লোকেরা অনেক কিছু বলাবলি করত, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাও, সেখানে নিয়ে যাও, ওখানে নিয়ে যাও। অনেক কিছু হলো, অনেক ওষুধ খাওয়ানো হলো, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। অবশেষে একজন সেই নামী কবিরাজ আবার ডেকে নেওয়া আসলো। কবিরাজকে দেখে আবার দাদু রেগে গেল, কিন্তু কবিরাজ সেদিন তার প্রস্তুতি নিয়ে এসেছিল। দাদুকে জোর করে তার সামনে বসানো হলো। অনেক মন্ত্রসন্ত্র পড়ার পর কবিরাজ তাকে জিজ্ঞেস করল, তুই কেন একে ধরেছিস? এ তোর কি ক্ষতি করেছে? তখন সে অবয়বটা বলল, আমি অনেক দিন ধরে এই রাস্তায় থাকি। অনেকেই আমাকে দেখে ভয় পায়, আমাকে দেখে অনেকের কলিজা শুকিয়ে যায়, কিন্তু এই বুড়ো আমাকে কোনো তোয়াক্কা না করে সোজা হেঁটে বাড়িতে চলে যায়। আমার এতে খুব খারাপ লাগে, তাই আমি ভেবেছি ওকে আমি ছাড়ব না। কবিরাজ অনেক কিছু ঝাড়ফুঁক করে দাদুর উপরে পানি ছিটিয়ে মারল। পানি ছিটা মাত্রই দাদু অজ্ঞান হয়ে গেল। তারপর একটা শক্তিশালী তাবিজ আর কিছু ঔষধি গাছ দাদুর হাতে বেঁধে দেওয়া হলো। ঠিক তার আলিফ, কিছুদিন পর আমরা সেকেন্ড ঘটনাটি শুনি আপনার কাছ থেকে। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি আসলে একটু ছোট্ট কথা বলতে চাই। আমি জি। খুব ভেরিফাই করে ঘটনাগুলো বলি। আচ্ছা, এটাই কি আমরা অডিও ক্লিপ শুনলাম একটু? হ্যাঁ, জি রাসেল ভাই, একটু আগে আমি যে অডিও ক্লিপটা হ্যাঁ, আপনাকে শোনালাম, যে যিনি বলছেন ঘটনা, তার কথাই খুব সুন্দর ভয়েস দেখেছেন, শুনলেন তো? খুব খুব ভালো। কিন্তু আমার কোনো পারমিশন নাই তার কিচ্ছু শেয়ার করার অনলাইনে। ফাইন, কোনো সমস্যা নেই, আমরা এবং আপনার কাছ থেকে আমি শুনি। যেসব প্লট গুলার কথা বলবো, যেসব স্পেস ভেন্যুর কথা বলবো, এসব ভেন্যুগুলা সব রিনাউনের, সবগুলা আমি কিচ্ছু বলতে পারবো না। ওকে। তো শ্রদ্ধেয় রাসেল ভাই, হরর স্টোরি 24 আওয়ার স্ট্রিম, আমার সালাম নেবেন। আমি নেত্রকোনা কালামান্দা থেকে বলছি। আজ যে ঘটনাটি আপনাদের বলছি তা আমার বড় চাচার সাথে ঘটেছিল। ঘটনাটি প্রায় 15 বছর আগের, কিন্তু আজও আমাদের বংশের কেউ ওই বিলের রাস্তা দিয়ে রাত 10টার পর হাঁটার সাহস পায় না। আমার বড় চাচা ছিলেন একজন জাদরেল মানুষ। ভয়ডর বলতে কিছুই ছিল না তার। একদিন পাশের গ্রাম থেকে গরু কিনে ফিরতে ফিরতে ওনার বেশ রাত হয়ে যায়।
সাথে ছিল ওনার বিশ্বস্ত লাঠি আর একটা টর্চ লাইট। ফেরার পথে করিডোর বিলের মাঝখানে একটা সরু মাটির রাস্তা, যার দুপাশে মাইলের পর মাইল শুধু জল আর মাঝে মাঝে হিজল গাছ। মধ্য ফাঁকা রাস্তার মাঝে দূরে দূরে দাঁড়িয়ে হিজল গাছগুলো যেন রাতের বেলা অনেক ভয়ের কারণ হয়ে দাঁড়িয়ে থাকে। রাত তখন প্রায় 1টা। আকাশে হালকা চাঁদ থাকলেও কুয়াশায় চারপাশ ঝাপসা। চাচা যখন বিলের মাঝামাঝি শ্মশান ঘাটের কাছাকাছি পৌঁছালেন, এখানে কিছু কথা বলে রাখি। হিজল গাছগুলোর পাশেই শ্মশান ঘাট ছিল, যেখানে হিন্দুদের পোড়ানো হতো। সেই রাতের বেলা সেই রাস্তা দিয়ে মানুষের আনাগোনা খুব কম ছিল। চাচা যখন বিলের মাঝামাঝি শ্মশান ঘাটের কাছাকাছি পৌঁছালেন, হঠাৎ ওনার মনে হলো বাতাসের শব্দটা বদলে গেছে, যেন কেউ ভারী নিঃশ্বাস ফেলছে। চাচা টর্চটা চারদিকে ঘোরালেন, কিন্তু আজব কিছুই দেখলেন না। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ ওনার নজরে পড়ল রাস্তার ঠিক 100 গজ দূরে একটা কালো খুঁটির মতো একটা কিছু দাঁড়িয়ে আছে। চাচা ভাবলেন হয়তো বিদ্যুৎ বিভাগের কেউ খুঁটি বসিয়েছে। কিন্তু কাছে যেতেই ওনার গায়ের লোম খাড়া হয়ে গেল। সেই খুঁটি নড়ছে। আজব, কিভাবে সেই খুঁটি নড়তে পারে? চাচা অবাক হয়ে টর্চের আলো ফেলতেই ওনার দেখল ওটা কোনো খুঁটি নয়, একটা শরীর, একটা বিভৎস রোগা লোক দাঁড়িয়ে আছে, যার পরনে শুধু একটা ছেঁড়া টেংটি। লোকটা উল্টো দিকে তাকিয়ে ফিরেছিল, চোখ তার জলজলে সবুজ রঙের। ভয়ে লোকটি চাচার দিকে তাকিয়ে খিলখিল করে হাসতে লাগলো। চাচা চিৎকার করে বলল, কে রে, কে ওখানে? কোনো জবাব এলো না। কিন্তু চাচা দেখলেন লোকটা আস্তে আস্তে লম্বা হতে শুরু করছে। এমনিতেই কারেন্টের খুঁটি অনেক লম্বা, তার উপরে আরো লম্বা হতে শুরু করেছে। চোখের সামনে কয়েক সেকেন্ডের মধ্যেই লোকটা 10-15 ফুট বেশি লম্বা। এমনকি রাস্তার পাশে পুরনো যে বটগাছ ছিল তার চেয়ে উঁচু হয়ে গেল। তার পা দুটো তখনও মাটিতে, কিন্তু শরীরটা রাবারের মতো উপরের দিকে টেনে তোলা হচ্ছে। সবচেয়ে ভয়ানক মুহূর্ত এলো তখন, যখন সেই লম্বা দেহটা ধীরে ধীরে ওনার দিকে ঘুরল। চাচা দেখলেন লোকটার মুখে কোনো মুখ নেই, শুধু চ্যাপ্টা উপর দুটো গর্ত, যেখান থেকে আগুনের মতো লাল আলো বের হচ্ছে। চাচা ভয়ে পিছিয়ে আসতে চাইলেন, কিন্তু ওনার পা মাটিতে আটকে গেছে। সেই লম্বা দানবটা এবার তার হাত বাড়ালো। রাসেল ভাই বিশ্বাস করবেন কিনা জানি না, তার হাতটা প্রসারিত হতে প্রায় 20 ফুট লম্বা হয়ে ওনার মাথার উপর দিয়ে চলে গেল। সে হাত দিয়ে রাস্তার সে ওপাশের একটা হিজল গাছের মগডাল ধরে এক টানে নিচে নামিয়ে আনলো। এরপর অমানসিক গলায় খিলখিল করে হেসে উঠল, যা শুনে চাচার কোনো হুঁশ ছিল না। কান দিয়ে রক্ত বেরিয়ে আসার উপক্রম হলো। চাচা কোনো মতে আল্লাহর নাম নিয়ে দিল দৌড়। তিনি অনুভব করছিলেন সেই লম্বা ছায়াটা তার মাথার উপর দিয়ে এক পা ফেলে তাকে তাড়া করছে। যখনই চাচা বাড়ির সীমানায় ঢুকলেন, তখনই এক বিকট শব্দে
এক বট গাছ ভেঙে পড়ল। আওয়াজ হলো এবং সেই অশরীরটা উধাও হয়ে গেল। পরের দিন সকালবেলা গ্রামের মানুষ গিয়ে দেখল বিলের ধারে সেই হিজল গাছটা একেবারে গোড়া থেকে মুচড়ে ভেঙে পড়ে আছে, যেন কোনো দানব ওটাকে খেলনার মতো দুমড়ে দিয়েছে। চাচা 7 দিন জ্বরে অজ্ঞান ছিলেন, আর সুস্থ হওয়ার পর তিনি কোনোদিন একা ঘরের বাইরে বের হননি। রাসেল ভাই আজও সেই বিলের ধারে গেলে মানুষ বলে আকাশের দিকে তাকালে নাকি মেঘের নিচে একটা অতিকায় ছায়া হেঁটে বেড়াতে দেখা যায়। ধন্যবাদ। আমি তন্ময়, নেত্রকোনা থেকে। আমার গল্পটি ভালো লাগলে অবশ্যই রিলিজ করবেন। ধন্যবাদ FM রেডিওর শ্রোতাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের গল্পটা এতটুকুই। আবার কখনো সুযোগ পেলে গল্প শোনাতে চলে আসবো কোনো এক সন্ধ্যায়। সবাই ভালো থাকবেন। মজার বিষয়টা হচ্ছে যে রাসেল ভাই, আমি একটু আগে যে ঘটনাটা বললাম, একটু আগের ঘটনা কিন্তু চলমান এবং এটা কিন্তু শেষ হচ্ছে না। এবং এখন যে ঘটনাটা বলবো এটা এখন পর্যন্ত চলমান। এই কারেন্টলি আমি যখন আসছি তার আগে যে তার সাথে যখন কথা হয় তখনও ঘটছে। আচ্ছা, শুনি তাহলে। ইভেন আমি আসলে কিভাবে বলবো, কিভাবে গুছাবো, এর আগে গুছিয়ে বলে ফেলেছি। এইটা একটু ডিফারেন্ট স্টোরি, ডিফিকাল্ট স্টোরি, কারণ আমাকে অনেক কিছু অ্যাভয়েড করতে হয়, অ্যাভয়েড করতে হবে। আপনারা হয়তো মনে করেন যে সবসময় আমাদের মধ্যে, তাহলে আমি একটু বলে নিই সবাইকে যে আমাদের মধ্যে একটু ফাম্বলিং টাম্বলিং হয়, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমরা হচ্ছে চেষ্টা করবো যে একটু আপনাদেরকে গুছিয়ে। আমি রাসেল ভাই আপনাকে লাইভ ঘটনা শোনালাম, উনি লাস্ট ওয়ার্ডটা যেটা বলেছে সেটা আপনার কাছে খুব লোমহর্ষক লেগেছে, যে সে কি হবে। এটাও আমি লাস্টে আমি আপনাদের সবাইকে জানাবো। আপনারা সবাই আমাকে একটু হেল্প করবেন, কারণ ঘটনা সবই কিন্তু গলা কাটা আসে না, ঘটনা সবই কিন্তু গলা কাটা থাকে না। সব অ্যাম্বুলেন্সই কিন্তু দৌড়াতে গেলে অন্য মানুষ সামনে পায় না। আমাদের ঘটনা মাঝে মধ্যে কিছু এমন আছে যেটা আসলে রিয়েল লাইফকে উল্টো পাল্টা করে দেয়। সেটাই। একবার ভেবে দেখুন যে যে ঘটনাটা বলছেন ডক্টর আলিফ, সেই ঘটনাটা তো মানে এতটা উইয়ার্ড যে এরকম কোনো কিছু যদি আপনাদের লাইফে আল্লাহ না করুক যদি ঘটে কখনো, নিতে পারবেন না। এটা সম্ভব না রাসেল ভাই, এতবার সম্ভব না। সেটাই, এতবার সম্ভব না। ঘটনায় আসি, যে আপুটার কথা বলবো তিনি একজন তার নাম আমি ছদ্মনামও কিভাবে স্টার্ট করবো আমি জানি না। তার নাম, উনি একজন হিন্দু মহিলা। তার কথা আমি তাকে একটু মেনশন করতে হলো। তো তার ঘটনায় যাই, তার হঠাৎ করে একদিন আলট্রাসোনোগ্রাম করতে হবে। তো তিনি একটা ঢাকার হাসপাতালে যান আলট্রাসোনোগ্রাম করতে, আজ থেকে 1.5 বছর আগে। এবং মজার বিষয় আসলে প্রতিটা ঘটনা, আমি বলছি যে 2000 একটু আগে যে আপুর ঘটনা 2013, এই ঘটনাটার মধ্যে কিছুটা আঁচ পাবেন আপনি সেম জিনিসের। তো কাহিনী হচ্ছে যে উনি একটা হসপিটালে যান আলট্রাসোনোগ্রাম করতে। হসপিটালে যাওয়ার সময় তিনি তার এক বন্ধু বান্ধবীকে নিয়ে যান আলট্রাসোনোগ্রাম করতে। একা যাননি সে, সেদিন তার অফিস ছুটি ছিল। উনি 2টা চাকরি করে একসাথে, এবং 2টা কি চাকরি সেটাও আমি বলছি না। তিনি হসপিটালে যান। হসপিটালে যাওয়ার পরে দুপুর 12টার দিকে তিনি তার প্রেসক্রিপশনটা জমা দেন আলট্রাসোনোগ্রাম করবার জন্য। প্রেসক্রিপশনটা জমা দেওয়ার পর রাসেল ভাই তাকে বলে যে ঠিক আছে আপনি ওয়েট করেন। ছোট ছোট করে ওয়েট করতে করতে 2 ঘন্টা লেগে যায়। ওই রুমের বাইরে এই আসলে আমি একটু ছোট্ট ডেসক্রিপশন দিই। হসপিটালটার একটা পুরাতন বিল্ডিং আছে, আর নতুন বিল্ডিং এর এক্সটেনশন হচ্ছে। নতুন বিল্ডিংটা হচ্ছে ওই 2টার মাঝখানে একটা জায়গা, ওখান দিয়ে ঢুকে একটু আগে একটু পরে আলট্রাসোনোগ্রাম রুম। সেই রুমের মধ্যে তিনি প্রেসক্রিপশন জমা দেন। তো ওয়েট করছেন রুমের বাইরেই। খুব ইজিলি বোঝা যাবে আপনি যখন প্রেসক্রিপশন জমা দিবেন আপনাকে ডাকবে, কেউ বের হতে থাকবে, কেউ ঢুকতে থাকবে। এরকম কিছুই হচ্ছিল না, কেউ বের হচ্ছিল না, কেউ ঢুকছিল না। এরকম করতে করতে দুপুর 2টা, 1টার সময় বিরক্ত হয়ে তিনি ভেতরে ঢুকে জিজ্ঞেস করেন কি ব্যাপার, আপনারা কি আলট্রাসোনোগ্রাম করবেন না? বলে যে ডক্টর লাঞ্চে গেছে। বলে 2 ঘন্টা ধরে লাঞ্চ করছে, 12টা থেকে জমা দিয়েছি, আপনারা একটু বলতে পারতেন। বলে ডক্টর লাঞ্চ থেকে আসলেই আমি আপনাকে কল করব। তো উনি বলেন যে আমি বিরক্ত হয়ে একটা পর্যায়ে আমি ওখান থেকে বের হয়ে আসি।
বের হয়ে আসার পরে আমার ফ্রেন্ডটাও বিরক্ত আমার উপরে, যে কই নিয়ে আসলি তুই আমাকে। তো সে কি করলো, তার ফ্রেন্ডটার কথা শোনার পরে তার ফ্রেন্ডটা বলে, তুই বস এখানে, ডাকলে ডাকুক, আমি আসতেছি। তো তার ফ্রেন্ডটা এরকম প্ল্যান করে বাইরে যে একটু ড্রিঙ্কস ট্রিঙ্কস খেয়ে আসবে, তাকে নিয়ে যাবে। হঠাৎ করে তার যদি ডাক চলে আসে, কল চলে আসে, এই জন্য তাকে বসিয়ে রেখে যায়। আচ্ছা, তো তিনি কি করে, একটু ছোটখাটো ডাক্তার আশেপাশে হাঁটতে হাঁটতে হঠাৎ করে তিনি একটা বিল্ডিং দেখেন, 5 তলা সুন্দর বিল্ডিং। বিল্ডিং এর এন্ট্রান্সটা খুব সুন্দর, খুব সুন্দর। বিল্ডিং এত সুন্দর করে অ্যাট্রাক্ট করছে তাকে, সে চাইলো বিল্ডিংটার ভিতরে ঢুকে যেতে। সে বলল যে আমি না চাওয়া সত্ত্বেও অচেনা ঢুকলাম। building এ? অচেনা বিল্ডিং সাথেই। তো তার কাছে মনে হচ্ছিল এটা হয়তো নতুন বিল্ডিং, এক্সটেন্ডেড বিল্ডিং, সুন্দর করেছে, দেখে আসি তো কি অবস্থা। সে প্রথম ফ্লোরে উঠলো। প্রথম ফ্লোরে ওঠার পরে তার কাছে মনে হলো পুরো ফ্লোরটা তো একদম পুরো হসপিটালের মতো সুন্দর, সবকিছু হয়ে গেছে, স্টার্ট করছে না কেন, ইনঅগারেট করছে না কেন? সুন্দর প্যাথোলজি রুম, ওয়েটিং রুম, ডাক্তারদের সুন্দর সুন্দর বসার জায়গা, সবই আছে, কিন্তু কেন ওনারা এটাকে স্টার্ট করছে না কেন? সে নিজের অজান্তেই দোতলা থেকে 3 তলা, 3 তলা থেকে 4 তলা, 4 তলা থেকে 5 তলা উঠে যায় সিঁড়ি বেয়ে বেয়ে। ওঠার পরে হঠাৎ করে তিনি একটা ধাক্কা খান একটা কাপলের সাথে। সেই কাপলটা দুইজনে তার দিকে তাকে হাসছে। কাপলের বেবি বয়, কিন্তু বাচ্চাটার নিউবর্ন, তার কাছে মনে হচ্ছে নিউবর্ন, এবং নিউবর্নের মতো দেখতে, কিন্তু বাচ্চাটার সাইজ অস্বাভাবিক বড়। মনে হয় যে 8-10 বছরের একটা বাচ্চা, কিন্তু এটা নিউবর্ন, কোলের ভিতরে। হঠাৎ করে মহিলা জিজ্ঞেস করে, কি ব্যাপার, আমাদের ছেলে হয়েছে, তোমার কি হয়েছে? উনি বলে যে না, আমি আল্ট্রাসোনোগ্রাম করতে আসছি। তো ওই মহিলাটা এত অস্বাভাবিকভাবে বলল দুঃখিত, হেসে চলে গেল। আজব। দুঃখিত বলে হেসে চলে গেল। ওই বিল্ডিংটা পুরাটা খালি, একটা বান্দাও নাই, খালি এই 2টা কাপল পেল। তো এই কাপলকে ফলো করতে করতে উনি পিছনের দিকে তাকায় দেখে যে ওনার পিছনের যে সিঁড়িটা, ওটা উনি খুঁজে পাচ্ছে না। সামহাউ খুঁজে না পাওয়ার পরে সে কি করলো, ওনাদের ট্রেইল ফলো করলো, ওনারা যে পাশে যাচ্ছে। ওনাদের পিছনে যেতে 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 একটা সময় ডান পাশে দেখলো যে ঢুকে একটা রুমের ভিতরে ঢুকলো। রুমের ভিতরে দরজাটা খুলে দেখলো ওখানে কেউ নাই। আচ্ছা, ডান পাশে কোনো সিঁড়ি নাই, কিচ্ছু নাই, এটা একটা ডেড এন্ড। উনি আবার পিছনে আসলো, বাম পাশের প্যাসেজ দিয়ে একটু আগাতেই দেখলো একটা সিঁড়ি। এই সিঁড়িটা আগের যে সিঁড়ির উপর উঠেছে সেরকম না, এই সিঁড়িটার ভিন্ন জগতের সিঁড়ি। এই সিঁড়ির চারিপাশে বিভিন্ন সুন্দর সুন্দর গাছ, চারিপাশে আলো বাতাস হাওয়া, সুন্দর ফাউন্টেন ঝরে পড়ছে, এত সুন্দর সিঁড়ি। সে অপার্থিব কিছু। অপার্থিব, জি। সে একটা ফ্লোর নিচে নামতেই দেখলো যে বিল্ডিং এর ভিতরের হসপিটালটা একজন বুড়ো বয়স্ক লোক মুছছে, পরিষ্কার করছে। কিন্তু ওই লোকটাকে জিজ্ঞেস করলো, চাচা আপনি বলতে পারেন বের হওয়ার রাস্তাটা কোন পাশে? আমি আল্ট্রাসোনোগ্রাম করতে আসছিলাম, আমি একটা আল্ট্রাসোনোগ্রাম করব, আমাকে একটু বলতে পারেন পুরান বিল্ডিংটা কোন পাশে? ওই লোকটা কিচ্ছু বলে না, একদম হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে, পরিষ্কার করছে। তো উনি মনে করেন যে কিছু বুড়ো খিটখিটে টাইপের লোকজন এরকম কিছু এরকম কিছু। হঠাৎ করে বুড়োটা উঠে বলে, শুধু শুধু খুঁজতেছেন কেন, আপনি তো বাড়িতে পারবেন না, শুধু শুধু খোঁজা বন্ধ না করে অন্য জায়গায় যান। তো উনি আমিও দেখবো, উনি বলছে যে আমিও দেখবো আপনি কিভাবে হন। এটা বলার পর আমার খুব বিরক্ত লাগলো। কোনো কারণে না, তার হঠাৎ করে আচ্ছা, এরকম মানে একটা- আজ আপনি রাসেল ভাই বলেছে যে আমি এরকমই দেখছি, এটা আমার সত্যি লাইফ, আমি সজাগ, দুপুরবেলা এরকম কখনো অসম্ভব কিছু না। তিনি নিচে নামলো, আরো 2টা ফ্লোর নিচে নামলো, আরো নিচে নামলো। এখন আর উপরের দিকে তাকালে গাছপালা দেখা গেল, নিচে কিছু দেখা যায় না। আচ্ছা, আপনি সিঁড়িতে কি দেখবেন? উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা লাইট দেখবেন। আমি আপনি সাধারণ মানুষ এরকম কিছুই দেখব। উনি নিচে যখন লাস্ট স্টেপটা দেয় রাসেল ভাই, লাস্ট স্টেপে ছিল শেষ স্টেপ। একটা পা তার সিঁড়ির উপরে, গ্রিলে হাত, এবং নেক্সট পাটা ঝুলে আছে। উনি যদি নেক্সট পাটা দিয়ে 2টা পা একসাথে দিয়ে দেয় তাহলে উনি গভীর অতলে পড়ে যাবে, এরকম অবস্থা। আচ্ছা। হঠাৎ করে তিনি চিৎকার করলে, আমাকে একটু কেউ আল্ট্রাসোনোগ্রামের রুমটা একটু দেখায় দেন না, কেউ আমাকে একটু এইখান থেকে বের হওয়ার পরটা দেখায় দেন না, কেউ কি আছেন? আমি একটু বের হতে চাই, আমার হাজবেন্ডকে কি কেউ ফোন দিতে পারেন? অথচ তার ব্যাগের ভিতরে ফোন, তার ব্যাগের ভিতরে তার সাথে তার সেই আল্ট্রাসোনোগ্রামের রিপোর্টস এন্ড অল দ্যাট।
হঠাৎ করে প্রায় 15 থেকে 20 মিনিট পর একটা ছেলে আসে, চাকমা টাইপের ছেলে। আমি সরি টু দ্য ট্রাইবাল পিপল, কারণ আমি বলতে চাচ্ছি না এরকম কিছু। চাকমা টাইপের দেখতে একটা ছেলে, কুচকুচে কালো, তার সামনে এসে বলে, কি ব্যাপার, আপনি কারে খুঁজেন? বলে, আপনি কি আমাকে আমার হাজবেন্ডকে একটা ফোন দিয়ে দিতে পারেন? বলে যে আপনার সাথেই তো ফোন আছে, আপনি ফোন দেন। বলে না না, আপনি একটু ফোন দিতেন না আমার হাজবেন্ডকে, আমি খুব ভয় পাচ্ছি, আমি কিছু করতে পারছি না। উনি বলছে যে আমি নিজের অজান্তেই ভুলে এই বিল্ডিংটা ঢুকেছি, এটা আমার দুর্ভাগ্য নাকি ভাগ্যে আমার লেখা ছিল এরকম হবে, আমি কল্পনাও করতে পারিনি। সেই লোকটা বলল, ঠিক আছে, আপনি আপনার হাজবেন্ডের নাম্বারটা আমাকে দেন। এইটা দিতে দিতে তার মোবাইল থেকে সে নাম্বারটা ডায়াল করে ফেললো। নাম্বারটা শুনতে শুনতে, নাম্বারটা ইভেন বলেও নাই, পুরো কমপ্লিট করার আগে, শেষ করার আগে সেটা নাম্বারটা ডায়াল করে জাস্ট ডায়াল করবে তার হাজবেন্ডকে, এমন সময় ওই যে বয়স্ক লোকটা সে দৌড়ে আসলো। দৌড়ে এসে ওনার মাথার পিছন দিকটা পাড়ি দিয়ে বলল, এই তুই ওকে কি করছিস? এই আপনাকে না বললাম আপনি বের হতে পারবেন না, আপনি শুধু শুধু কি সমস্যা আপনার? তো উনি বলে যে আমাকে প্লিজ একটু বের করার ব্যবস্থা করে দেন, আমাকে একটু ব্যবস্থা করে দেন, আমি একটু বের হতে চাচ্ছি, এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা আছে? প্লিজ প্লিজ ভাই, আমার হাজবেন্ডকে একটু ফোন দেন। এইটা শোনার পরে উনি একটা বিকট একটা হাসি দিল, এই বয়স্ক লোকটা এত বাজে ভাবে একটা হাসি দিল, উনি সেন্সলেস হয়ে গেল। আচ্ছা, সেন্স ফিরলো, এমন ভাবে ফিরলো যে আশেপাশে অনেক কথাবার্তা হচ্ছে। কথাবার্তা এমন ভাবে হচ্ছে যে নার্স, তারপরে ওয়ার্ড বয়, আশেপাশের অ্যাটেন্ডেন্স, রোগীর অ্যাটেন্ডেন্স, সবাই তার ভিড় জমেছে। তার ফ্রেন্ডও তার কাছে এসে বলে, তুই এখানে কি করিস? এটা হচ্ছে পুরাতন বাড়ি বিল্ডিং এবং নতুন বিল্ডিং এর এক্সটেনশনের মাঝখানের ঘটনা। তুই এখানে কি করিস? তো আমি খুব অবাক হয়ে যাই, উনি বলছে আমি খুব অবাক হয়ে যাই যে আমি কোথায় আছি। তো ওনার নার্সরা, ওইখানে যে নার্সটা ছিল, ওই নার্সটা বলা বলি করছিল যে এটা মনে হয় ওই বিল্ডিং এর ভিতরে ঢুকছে। উনি চোখ বন্ধ, কিন্তু উনি বুঝতে পারছে যে কেউ বলা বলি করছে। তো ওইখানকার ওয়ার্ড বয় বলতেছে, এরকম ওই বিল্ডিং এ ঢুকলে তো ভিমরুখায় পরেই থাকবো, এরকম ভাবে বলছে। তো ওনাকে স্ট্রেচারে করে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়। ইমার্জেন্সি ডক্টর বলছে এই অবস্থা কেমন হইলো? তো উনি চোখ বন্ধ, উনি এমন ভাবে ভান করেছিল যে উনি কিছু শুনছে না, কিন্তু ওখানকার নার্সরা বলছিল উনি মনে হয় ওই বিল্ডিং এ ঢুকেছিল। কোন বিল্ডিং আমি জানি না, আসলে উনিও জানেন না। ওই দিনের পর থেকে তিনি কখনোই হসপিটালে যান নাই। এইটা ছিল ওনার ফার্স্ট অ্যাবর্শন স্টোরি। অ্যাবর্শনের পরে আল্ট্রাসোনোগ্রাম করতে গিয়েছিল হয়ে যাওয়ার পরে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট অ্যাবর্শন। তারপরে আপনার একটু ভালো লাগছে? হ্যাঁ 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 আমার তো আসলে ওনার কথা শুনে মাথা খারাপ হয়ে গেছিল। এটা ফার্স্ট অ্যাবর্শন স্টোরি। এরপর থেকে ঘটনা শুরু। উনি ওনার কিছু শুভাকাঙ্ক্ষীদেরকে ওনার ঘটনাটা বলে যে ঘটনা ঘটেছে। তো সবাই জিনিসটাকে একটু ইগনোর করে এমন ভাবে যে ওনার সাথে যেটা ঘটছে সেটা নর্মাল। ওনার একটা ফ্রেন্ড আছে, ওনার ফ্রেন্ডকে তিনি ঘটনা বলে, মুসলমান একটা ফ্রেন্ড। তো এইটার ঘটনার পর থেকে ওনার বাসাতে সমস্যা শুরু হয়। বাসাতে সমস্যা হচ্ছে রাসেল ভাই, এই যে পচা গন্ধ, পচা মাছের গন্ধ, চারিপাশ ভর্তি পচা মাছের গন্ধ। ওনার চারিপাশেই পচা মাছের গন্ধ থাকতো সারাক্ষণ, 24/7। উনি যখনই কিছু করতো তখনই এটাকে নিয়ে একটা খাবার, কি বলবো, যে ওনার কাছে খুব বিরক্তিকর লাগতো যে গন্ধ কেন, কোথার থেকে গন্ধ আসে? ময়লারা তো গন্ধ নিয়ে যায় না, ময়লারা তো ময়লা নিয়ে যাওয়ার কথা, এই গন্ধ কোথার থেকে আসে? এমন সময় তার ডিপ্রেশন এমন ভাবে চলে গেল এই ঘটনার পর, উনি কি করলো, চাকরি ছেড়ে দিল। চাকরি করবে না আর, চাকরিটাই বাদ দিয়ে দিলেন? চাকরিটা ছেড়ে দিল। চাকরিটা ছেড়ে দেওয়ার পরে ওনার কিচ্ছু ভালো লাগে না, বাসায় সারাক্ষণ রেস্ট নিত এবং কারোর সাথে কোনো কথাবার্তা বলতো না, কিচ্ছু বলতো না, এবং মোস্ট অফ দ্য টাইম ডিপ্রেস থাকতো এবং কোনো ধরনের কনভারসেশনে যেত না। তার হাজবেন্ডও তাকে কিছু জিজ্ঞেস করতো না তেমন কিছু একটা। তার ফ্রেন্ডকে তিনি বলেন, তার একটা মেয়ের ফ্রেন্ডকে তিনি বলেন, আর একটা মুসলমান ছেলে ছোট ভাই আছে, তাকেও তিনি ঘটনাটা শেয়ার করেন। তো তাকে ঘটনাটা শেয়ার করার পরে তিনি বলেন যে আসলে আপনি তো চাকরি পাচ্ছেন না। হঠাৎ করে তার ডিসিশন চেঞ্জ হয় যে আমি তো চাকরি করব কিছুদিন পর, 3-4 মাস পরে, যে আমি চাকরি করব। এটা উনি ওনার মাদার ইন লকে জানান। এরপর থেকে ঘটনাটা এরকম ভাবে হয় যে ওনার বাথরুমে হঠাৎ করে হঠাৎ ওই যে ঘটনা জানানোর পরে যে ডিসিশন এলো যে চাকরি করবে, এমন সময় বাথরুমের মধ্যে এরকম স্টার্ট হলো যে রাত্রে 2টা থেকে হঠাৎ করে ঘুম ভাঙার পর প্রথমে মনে হলো যে কেউ বাথরুমে পানি ধরে পায়ের মধ্যে ঢালছে, বাথরুম থেকে পানি দিয়ে পায়ের মধ্যে ঢালছে। একটা পর্যায়ে তিনি ঘুম ভেঙে যায়। তো
তো এর আগে যেসব ইনসিডেন্ট গুলো ঘটছিল, তিনি তার ওই যে ফ্রেন্ডকে বলেছিল, সে ফ্রেন্ড বলল যে তুমি আয়াতুল কুরসিটা একটু ডাউনলোড করে রাখো, তুমি তো পড়তে পারবা না, আয়াতুল কুরসিটা ছেড়ে রাখো যদি এরকম কিছু পাও। আচ্ছা। উনি কি করলো, হঠাৎ করে এই শব্দটা আস্তে আস্তে আরো ঘন হতে থাকলো। এখন কেউ পা থেকে মাথা সারা শরীরে গোসল করছে। পানি পড়া এবং গোসল করার শব্দ দুইটাই আলাদা, আপনারা আমি সবাই জানি। গোসলের শব্দ একটু ডিফারেন্ট রাসেল ভাই। কেউ বালতি থেকে পানি নিয়ে গোসল করলে আপনি বুঝতে পারবেন কেউ বালতি থেকে পানি নিয়ে গোসল করছে। রাত ভর তার নিজের রুমের বাথরুমে তার মেয়েকে ধরে সে ঘুমিয়ে আছে, তার হাজবেন্ডটা পাশের রুমে শোয়, তার মেয়েকে ধরে সে ঘুমিয়ে আছে। রাত ভর এই বালতি থেকে পানির শব্দ, বালতি থেকে পানির শব্দ, কন্টিনিউয়াসলি বালতি থেকে পানির শব্দ হচ্ছে। এবং তার একটা এরকম অ্যাট্রাক্ট করছে যে আমি একটু যাই বাথরুমে কি অবস্থা দেখি, কিন্তু সে ভয়ে আর যায় না। পরের দিন ওই তিনি আপনার মেয়েটা ওনার নিজের মেয়ে, ওনার প্রথম একটা ওটার মেয়ে আছে, আমি বলতে ভুলে গেছি, ওনার একটা মেয়ে আছে, ওনার মেয়েটা স্কুলে পড়ে, 8 থেকে 9 বছর বয়স। আচ্ছা, ওকে, সরি একটু বেশি, 10 বছরের মতো বয়স। আচ্ছা। তো উনি কি করলো যে মেয়েটাকে ধরে সারা রাত কাটালো। উনি বললো যে আপনাদের আজানের মধ্যে কি আছে আমি জানি না। যখনই দূরের আজানটা পড়া শুরু হলো, তখন পানি পড়ার শব্দটা চলছে, কিন্তু গোসলের শব্দটা বন্ধ হয়ে গেল। পানি পড়ার শব্দটা চলছে, গোসলের শব্দটা বন্ধ হয়ে গেল। আস্তে আস্তে আজান যখন সব মসজিদে পড়া শুরু হলো, এবং ওদের বাসাটা মসজিদের পাশেই, যখন মসজিদে আজানটা হলো, তখনই উনি সাডেন স্টপ পেয়ে গেল। আর কোনো শব্দ নাই বাথরুম থেকে, একটা শব্দ নাই বাথরুম থেকে। আপনি রাসেল ভাই, আপনি চিন্তা করেন, আপনার রুমের মধ্যে শুয়ে আছেন, হঠাৎ করে আপনার বাসায় কেউ নেই, আপনি একা, আপনার বাথরুম থেকে পানি পড়ছে, কেউ গোসল করছে, আপনি কি চিন্তা করবেন? আপনি চিন্তা করে কিছু কুল পাবেন না, আসলেও তাই, আসলেও আপনি কিনারা পাবেন না খুঁজে। উনি সহ্য করেছে। উনি তার ফ্রেন্ডকে বলে এই ঘটনা, বলে যে এক কাজ করি, তুমি ওনার কাছে যাও। ওনার নামও আমি বলছি না, যিনি তার কাছে যিনি গেছেন। তো উনি হিন্দু, তো উনি গেছেন ওনার বাসায় যাওয়ার পরে, ওনার বাসাটা ঢাকারই একটা জায়গায়। যাওয়ার পরে ওই লোক বলছে যে মা তুমি বসো, আমি পশ্চিম মুখী হয়ে থাকি। উনি দেখে যে একটা লোক রুমের ভিতরে পশ্চিম দিকে জায়নামাজ দিয়ে বসে আছে। তো উনি বলে যে কাকা আমি কি মাটিতেই বসবো, আমি হিন্দু। বলে যে না কোনো সমস্যা নেই, হিন্দু মুসলিম কোনো সমস্যা না। কথা হচ্ছে যে তোমাকে মাটিতে বসতে হবে না, তুমি চেয়ারে বসো। তুমি জাস্ট তোমার প্রবলেমের কথাটা, যখন তুমি একটা সালামের শব্দ শুনবে, তুমি তোমার প্রবলেমের কথাটা বলতে থাকবে। তো ঠিক একইভাবে উনি যাই হোক কথাবার্তা বলার পরে, এখানে ঘটনা দেওয়ার পরে উনি বলল যে তোমাকে আমি একটা কথা বলি, তোমার খুব কাছের মানুষজন তোমার এই ক্ষতিটা করতে চাচ্ছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যে বাথরুমের মধ্যে তুমি যে গোসলের শব্দ পাচ্ছ, গোসলের শব্দ পেয়েছো, এটা তোমার মেরে ফেলার শব্দ ছিল। ও মাই গড। এবং তুমি যদি বাথরুমটা খুলে দেখতে, তাহলে সর্বনাশ হয়ে যেত, তাহলে তুমি হয়তো মারাই যেতে। তোমাকে এইসব জিনিস করতে হবে। 2 কবরের মাঝখানে কিছু টাস্ক দিল, এই সেই দিল। আমি রাসেল ভাই অনেক কিছু স্কিপ করে যাচ্ছি, অনেক কিছুই বলতে পারছি না, কারণ আমি নিজেও খুব ট্রমাটাইজড ঘটনাটা শোনার পরে। আমি যখন শুনি গতকালকে ঘটনা ঘটেছে, আমার আসলে রাসেল ভাই কিছু বলার নাই। কিছু জিনিস রাসেল ভাই ঘটনা হিসেবে উপস্থাপন করা যায় না, কিছু জিনিস আসলেই লাইফটাকে চেঞ্জ করে দেয়। তো ওই হুজুরের কাছ থেকে সে যখন কিছু টাস্ক নিল, টাস্কগুলো কন্টিনিউ করতে থাকলো, একটা পর্যায়ে সে দেখলো ওই পচা গন্ধ, বিকট গন্ধগুলা রুম থেকে চলে যাচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে, সে আর কোনো গন্ধ পাচ্ছে না। এটা এমন না যে তার মেয়ে পাচ্ছে, এটা শুধু তিনিই পাচ্ছেন। তিনি কোনো কিছু রান্না করলে সেটা তিতা হয়ে যায়, এবং সেই রান্না করা জিনিস শুধু তিতাটা চিনিই বোঝেন, আর কেউ তিতা বোঝেন না। এবং বাসার লোকজন যে তার রান্না খায় এমন কিছু না, তার রান্না কেউ খেতে পারে না, শুধুমাত্র তার হাজবেন্ড আর তিনি তিতা হয় তার খাওয়া, আর সবাই খেতে পারে। তো একটা পর্যায়ে বোঝা গেল যে তার কন্ডিশনটা আস্তে আস্তে আগের মতো নাই, সে ধিমে পড়লো। একটা পর্যায়ে ওই হুজুরকে বলল যে আপনি যেভাবে পারেন আমাকে একটু বিজি করার চেষ্টা করেন, তো এমন কিছু তদবির দেন যাতে আমি একটা চাকরি করতে পারি, আমি যেন বাইরে একটু বিজি থাকতে পারি। এইসব জিনিস ঘটতে করতে একটা পর্যায়ে হুজুর বলে যে ঠিক আছে, তুমি এই তদবিরটা একটু ফলো করো, আল্লাহ তাআলা যদি মর্জি হয় তুমি সামনের মাসের 10 তারিখের মধ্যে একটা খবর পাবা। ঠিকই একটা রিনাউন জায়গা থেকে তাকে ফোন দিয়ে ফেললো, তার চাকরিটা হয়ে গেল।
চাকরিটা করা অবস্থায় এরকম প্রতিদিন রাত্রেবেলা তার আশেপাশে এই পচা মাছের গন্ধ, এই সেই হতে মানে গন্ধ আসতে থাকলো। আর এর মধ্যে যতবারই সে কনসেপ্ট করলো ততবারই মেয়ে অবর্ষণ হতে থাকলো। মাই গড, মোটমাট কত টোটালি মোটামুটি 10 থেকে 11 বার তার অ্যাবর্শন হয়ে গেছে। আচ্ছা। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা দিয়ে আমি একটু শেষ করতে চাই, আমি আর টানতে চাই না রাসেল ভাই ঘটনা টানার মতো শক্তি আমার নাই। আসলে উনি আমাকে যে বলেছেন গতকালকেও তিনি ডিফারেন্ট জিনিস ফিল করেছেন। ছোট একটা ইনসিডেন্টের কথা বলি, উনি এই ঘটনাগুলো যখন চাকরি পাওয়ার পর, চাকরি যখন হয়ে যায়, বাসায় আসে টায়ার্ড হয়ে একদিন, সেদিন রাসেল ভাই ওনার গলার ভিতরে, আমি একটু আগে আপুর ঘটনা বলেছি, ওনার ঘটনা একটু ডিফারেন্ট, কিন্তু ওনার গলার উপর দিয়ে মনে হয় যে কেউ মুরগির পালক দিয়ে গলা দিয়ে কে জানি ছুঁয়ে গেল। পরের দিন সকাল থেকে সেই গলার মধ্যে একদম মানে গলা জবাই করার যে দাগ, এরকম একটা দাগ হয়েছিল। এবং সে যখন তার ফ্রেন্ডকে এই ঘটনাটা শেয়ার করলো, বললো কবে হয়েছে এগুলো? গত পরশু দিন তো আমার গলাকে জানি চাপ দিয়ে রাখছে। মাই গডনেস, ভাবা যায়। তোমার সাথে আমার এইসব জিনিস শেয়ার করে ঠিক হয় নাই। তোমার সাথে আমাকে ওই হুজুরের কাছে নিয়ে যাচ্ছে, আমি তোমাকে এত সাজেস্ট দিছি, আমার ভুল হয়েছে, তোমার এই ঘটনাগুলো এখন আমার সাথে ঘটতেছে, প্লিজ আমার পিছা ছাড়া আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। তার সাথে খুব রাফ বিহেভ করে দিল। সে একটু একা হয়ে গেল, কিন্তু ওই হুজুরের সাথে যেহেতু তার কানেকশন ছিল, সে বারবার ওনার কাছে যাচ্ছে, বারবার ওনার কাছে শরণাপন্ন হচ্ছে, টাস্ক দিচ্ছে রাসেল ভাই, কিন্তু কিছুতেই কোনো টাস্কে কাজ হচ্ছে না, শেষ করতে পারছে না। কোন একটা স্টেপে উল্টা পাল্টা। লাস্টের লাইনটা কি ছিল রাসেল ভাই? যে আমি হয়তো মারা যাব, আমার মেয়েটা হয়তো এতিম হয়ে যাবে, ব্যাটে বলে যদি মিলে যায় আমি হয়তো বেশি দিন সার্ভাইভ করবো না। আমি আর সিমটমস গুলার নাম বলছি না, যে এই সিমটমস এর কারণে তার মারা যায়। আমি অনেরে সবকিছু শেয়ার করতে পারছি না রাসেল ভাই, আমি অফিসে কিছু শুনেছি। হ্যাঁ, খুব ভয়ঙ্কর, বাপরে বাপ। কিছু জিনিস আমি অ্যাভয়েড করছি রাসেল ভাই। এই জিনিসটা তার কাছের মানুষ গ্রহণ করছে, তাকে কষ্ট দিচ্ছে। এই কষ্টটা কিন্তু খুব খারাপ যখন আপনি শুনবেন 11টা অ্যাবর্শনের, 11টাই বাচ্চা ছেলে, সবগুলোই ভয় ছিল। তার মানে তার বংশ বৃদ্ধি যাতে কোনো ছেলে দিয়ে না হয়, এটাও একটা রিজন। আচ্ছা, এখন বুঝতে পারছি। এটা একটা ঘটনা রাসেল ভাই, আমি আর কোনো ঘটনা শেয়ারও করার মতো অবস্থায় নাই। আমি আসলে আমার মাথা ঘুরছে রাসেল ভাই, আমি আপনাকে সত্যি করে বলছি, কিছু ঘটনা পাগল করার মতো ঘটনা। আমি অনেক ঘটনা শেয়ার করছি 9 বছরে 8 বছরে, যতদিন পর্যন্ত ভূত এফএম ছিল, আমি অনেক আগের থেকে আসি। আমার এই ঘটনা বলার পর মাথা ঘুরাচ্ছে, বারবার মাথা ঘুরাচ্ছে রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো আমরা শুনছিলাম ডক্টর আলিফের কাছে। আমরা যাই হোক, আমরা আমাদের পরবর্তী ঘটনায় যাব। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা সেই ঘটনায় যাব। তো চলে যাই আমরা ঘটনায়। আসলে ঘটনায় যাওয়ার আগে আমি কিছু অডিও ক্লিপও শুনলাম আসলে। জি, আমি আপনাকে শোনালাম। আসলে ঘটনায় যাওয়ার আগে আমি নিজেকে একটু নরমাল করছি, কারণ আপনিও আমাকে একটু হেল্প করবেন। কারণ আমি জানি না আমি কতটুকু গুছিয়ে ঘটনাগুলো বলতে পারবো। এত ঘটনা বলছি রাসেল ভাই, বলেছি এত মানুষের ঘটনা বলেছি, কিন্তু লাস্ট 2 সপ্তাহ, এই ঈদের আগে দিয়ে 2 সপ্তাহ আমাকে প্রচন্ড ভুগিয়েছে। এমন ভাবে ভুগালো যে আমি যে 2টো ঘটনা নিয়ে আসলাম, সবসময় আমার ঘটনা একটু আলাদা হয়, একটা থেকে একটা ঘটনা কখনো ম্যাচ করে না। আমি এরকম ঘটনাই সিলেক্ট করে নিয়ে আসি, কিন্তু এই 2টো ঘটনা রাসেল ভাই ম্যাচ করে গেল। এটা তো হতেই পারে, কিন্তু রাসেল ভাই ম্যাচ করার সাথে সাথে আমার কাছে কিন্তু, আমি জানি না, আমার কাছে কিন্তু এরকম অনেকদিন হয়েছে এরকম যে আমি যেই টাইপের ঘটনা শুনে একজনকে দেখেছি, আর একজন ঠিক একই ঘটনা নিয়ে এসছে। এটা আমার মনে হয় এটা দুই প্রান্তের মানুষ, মানে ঢাকা শহরের দুই প্রান্তের মানুষ। এই জন্য যে আমি তো পুরো ঘটনা শুনিনি, শুনেছি সেটুকু শুনে আমার মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং। এবং এই ঘটনা যদি 2 সেকেন্ডটাও যদি এরকমই হয়, তাহলে তো বেশ মজার। তো এখন আমি যে ঘটনাটা সবচেয়ে কম মজার সেটা দিয়ে স্টার্ট করি। আচ্ছা, ঠিক আছে। আর যেটা একটু মজা সেটা একটু পরে বলি, সাসপেন্সটা থাকুক। আমি একটু নিজেকে গুছিয়ে নেই, নিজে মনে করার চেষ্টা করি। আমি বহুবার রাসেল ভাই আসতে যে এখানে লাইন হারিয়ে ফেলেছি, বহুবার আমাকে লাইনগুলা ম্যাচ করতে হয়েছে। তো যেই আপুর ঘটনাটা বলবো তার নামটা আমি বলেই ফেলি, কারণ এইটাতে আমি বলতে পারবো, সেই পারমিশনটা আছে। তার নাম এফ রহমান, পুরা নাম বললাম না, এফ রহমান। তো এই আপুটা, রহমান আপুই বলি কারণ লাস্টে যেহেতু রহমান আছে। এই আপুটা আমি ওনার বিয়ে হয়েছে 2008 সালে। উনি আমাকে অনেক কষ্টে ফেসবুকে খুঁজে বের করে আমার চেম্বারে ডিরেক্ট এসছে। আমি মনে করেছিলাম ফার্স্টে আমার রুগী, কিন্তু পরে দেখি না, সে রুগী না, সেই ঘটনা বলতে এসছে। পরে আমি একটু স্পেস দিয়ে তার কাছে ঘটনাটা শুনি।
তার, আপনি তো শুনতেছেন রাসেল ভাই, তার ঘটনার মতে যে তার 2008-এ বিয়ে হয়। 8-এর বিয়ের পর থেকে তার সাথে কিছু হালকা হালকা অ্যাবনর্মাল কিছু ঘটে। পর্দাটা চাপানো ছিল, পর্দাটা খোলা, জানালাটা বন্ধ করা ছিল, জানালাটা খোলা। এগুলি সে কখনোই পাত্তা দিত না। ইভেন এগুলোকে সে অন্যভাবেই নিত। হয়তো সে ঘুমিয়ে আছে, জানালাটাকে খুলে গেছে। একটা সময় তার হাজবেন্ড ইউএসএ চলে যায় স্কলারশিপ নিয়ে। তো তার বাসা মিরপুরে। তো তাদের বাসাটা হচ্ছে 6 তলা। তিনি শ্বশুর বাড়িতেই থাকতেন। তার মা, পরে বলছি তার মার কথা, তার শ্বশুর শাশুড়ি এবং তিনি ওই বাসায় থাকতেন। এই 6 তলা বাসার মধ্যে 6 তলাটাই অর্ধেক ছাদের সাথে অ্যাটাচড, আর বাকি 5 তলাতে ভাড়া দেওয়া। খালি দোতলায় তার শ্বশুর শাশুড়ি থাকতো, এক পাশে একটা ইউনিটে আরেকটা ইউনিট ভাড়া দেওয়া। তো তাদের এটা অনেক আগেরই প্ল্যান যে যখন তার হাজবেন্ড আসবে তো তারা 6 তলায় চলে যাবে। তো এরকম তার হাজবেন্ড চলে যাওয়ার পর থেকে শ্বশুর শাশুড়ির সাথে সে দোতলায় থাকে। ঘটনা ঘটে 2013 সালের এপ্রিল মাসে। আমি একটু মনে করার চিন্তা করি, 2013 সালের এপ্রিল মাসে ঘটনাটা ঘটে। সেদিন সে সন্ধ্যার পর শুয়েছিল। শোবা অবস্থায় ওই রুমের দরজা, সে তার শ্বশুর শাশুড়ি থাকে, তার শ্বশুরের অন্য রুমে ছিল। তো শুয়ে থাকা অবস্থায় সে মানে ঘুমন্ত অবস্থায় তার ঘুমটা ভাঙে এরকম যে তার খাটটাকে জানি দোলনার মতো দোলাচ্ছে। এই দোলনাটা খুব নর্মাল দোলনা না, মনে হয় যে মানে ওই যে আপনার শিশু পার্কে যেসব উপর থেকে ছেড়ে দেয় এরকম টাইপের, যে এক পাশ থেকে এক পাশে চলে যাচ্ছে। তার কাছে মনে হতে থাকে যে না, এইটা হয়তো কোনো আমার ঘুমের মধ্যে অনেকের মাথা ঘোরায়, মনে হয় যে হাতটা ঘুরতেছে নড়তেছে। কিন্তু সাথে চোখ খোলার পর পচা গন্ধ, রাসেল ভাই, পচা গন্ধ, বিকট পচা গন্ধ। চোখ খোলার পর তিনি দেখেন লাইট রুমে জ্বালানো, তার খাটের সামনে একটা মহিলা বসে আছে। সেই মহিলা 2টা মরা বাচ্চা নিয়ে বসে আছে। এই 2টা মরা বাচ্চার থেকে বিকট গন্ধ আসছে। এই 2টা মরা বাচ্চা রক্ত বেড ভিজে গেছে, বেডের মধ্যে রক্তগুলা ছড়ে ছিটায় আছে। আর এই মহিলাটা তার নাকের সামনে চলে আসলো হঠাৎ করে। সে শুয়ে থেকে ধরপড় করে উঠে গেল। উঠে যাওয়ার পরে দেখলো যে তার নাকের সামনে এসে বলে, তোকে যে ক্ষতি করতে চায় সে ক্ষতি করতে পারবে না। এটা বলার পর উনি একটা চিৎকার দিল। ওই মহিলাটা ওই 2টা বাচ্চা তার বেডের থেকে, যেভাবে ছোট বাচ্চাদের উঠায় না, উঠে জানালা দিয়ে বেরিয়ে চলে গেল। পর্দাটা নড়ছে আর তিনি এক চিৎকার দিল। তার শ্বশুর শাশুড়ি নক করলো, বাড়ির ভিতর থেকে লক করা ছিল। শ্বশুর শাশুড়ি নক করার পর বললো যে তোমার কি হলো? বললো যে না বাবা, আমি মানে আমার ঘুম ভেঙে গেছে, তো আমি স্বপ্ন দেখছি। তো তার শ্বশুর শাশুড়ির সময় সন্ধ্যা 7টা-8টা বাজে শ্বশুর শাশুড়ি চলে যায়। আচ্ছা, কিন্তু তাকে এটা পোহাতে থাকে, তাকে এমন ভাবে পোহাতে থাকে যে এরকম ঘটনা তো তার সাথে কখনো ঘটে নাই। এবং যে এতদিন ঘটলো, সে 1 মিনিটের মধ্যে সবকিছু জোড়া দিয়ে দিল যে হয়তো এগুলিরই কোনো একটা অ্যাটাচমেন্ট ছিল। জানালাটা খোলা, জানালাটা বন্ধ ছিল, জানালাটা খুলে গেল, পর্দার আড়াল থেকে সেই জিনিসটা চলে গেল। এই পটকা গন্ধটা রেখে গেল। গন্ধটা রুমের মধ্যে একদম বিকট। 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে গেল। এপ্রিল শেষ করে মে মাস আসলো। মে মাসে তার হাজবেন্ড বাংলাদেশে আসলো। বাংলাদেশে আসার পরে এর মধ্যে হাজবেন্ড আসার সাথে সাথে খুব ধরনের ঝামেলা যে শুরু হয়ে গেছে তা না। হাজবেন্ড আসার পর তারা ডিসাইড করলো যে তারা 6 তলায় চলে যাবে। 6 তলায় তারা চলে গেল। 6 তলায় চলে যাওয়ার পরে এইটা হচ্ছে স্পেসিফিক, যেদিন সে ফিল করে যে না, শি ইজ ইন ডেঞ্জার। এটা তার হাজবেন্ড বাংলাদেশে ঢাকা শহরে একটা হসপিটালে চাকরি করে। তার হাজবেন্ড আসলে হেলথ নিয়ে পড়াশোনা করতে ইউএসএ গেছিল। হি ইজ নট আ ডক্টর, বাট হেলথ নিয়ে পড়াশোনা করতে গিয়েছিল। বাংলাদেশে আসার পরে তিনি একটা হেলথ সেক্টরের জবে ঢোকে এবং ইউএসএ তার ফ্রেন্ডের সাথে একটা বিজনেস কন্টিনিউ করার কারণে রাত্রেবেলা 10টা থেকে 3টা পর্যন্ত ইউএসএ টাইমের সাথে ম্যাচ করে সে ছোট বিজনেস করতো। সে আচ্ছা, তো 10টা থেকে 3টা পর্যন্ত তার হাজবেন্ড সজাগ থাকতো। তো সেদিন মে মাসের সেই দিনটার কথা তার মনে নাই, কিন্তু সেদিন হঠাৎ করে সে বলল যে তার হাজবেন্ডকে বলল যে তুমি কাজ করো, আমি ঘুমালাম। তার হাজবেন্ড তার পাশেই ল্যাপটপ নিয়ে বসে আছে। খুব সিম্পল রাসেল ভাই, এখানে কিছুই হওয়ার কথা না। হঠাৎ করে তার তন্দ্রার মতো আসলো। তন্দ্রার মতো আসা অবস্থায় সে বাম কাত হয়ে শুয়েছিল এবং তার চোখটা ছিল তাদের এন্ট্রান্সের দরজার দিকে, রুমের ঢোকার দরজার দিকে।
তো ওই ছাদের ওই অর্ধেক পোর্শনটাতে তার সাথে কেউ থাকতো না, তার হাজবেন্ড আর সে। রান্না বান্না হতো সব নিচতলায়, খাওয়া দাওয়া নিচতলায় হতো, দোতলাই হতো আর কি। তারা জয়েন্ট ফ্যামিলি, কিন্তু আলাদা ফ্ল্যাট নিয়ে থাকতো সে আর তার হাজবেন্ড। হঠাৎ করে দেখলো, ভাই রাসেল ভাই কিভাবে বলো যে এই মানে গরিব মিসকিনরা যখন একটু বা ওই যে দুর্যোগপূর্ণ এলাকায় যখন ছোট মানে অনেক মানুষ যদি একটা সিম্পল জিনিস দেখার পর যেরকম পাগল হয়ে যায়, 4-5 জন লোক দরজার পাশ দিয়ে মানে খাবলা খাবলি করছে ভেতরে ঢোকার জন্য। মানে এমন সময় তিনি দেখে যে তিনি ক্ষুধার্ত মানুষের জন্য তাকে এরকম দরজা খুলতে পারছে না, দরজাটা একজন ধরে আছে। কে ধরে আছে রাসেল ভাই দরজাটা? আপনার কি মনে হয় দরজাটা কে ধরে থাকতে পারে? সে কি দেখছে? দরজাটা কেউ একজন ধরে আছে, বাসার কেউ? সে নিজে ধরে আছে, সে শুয়ে শুয়ে দেখছে। সে নিজের ঘরে, সে নিজের ঘরে দেখতে পাচ্ছে। হ্যাঁ, নিজের দরজা ধরে আছে, সে আটকে রাখছে দরজাটা। আর তার মা বাথরুম, আমার শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে। আমি তো এটা এক্সপেক্ট করিনি আসলে। তার মা বাথরুমের দরজা খুলে বলল, তুই কিচ্ছু শুনিস না, তুই খালি আয়াতুল কুরসি পড়, তুই কিচ্ছু শুনিস না। আমি খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি রাসেল ভাই বলতে, যে কারণ আমি ঘটনাগুলো শুনেছি ওরকম ভাবেই। তুই কিচ্ছু না, তুই খালি আয়াতুল কুরসি আর সূরা নাস পড়, তুই ভালো হয়ে যাবি, তুই পড়তে থাক। তিনি ওই তন্দ্র অবস্থায় জোরে জোরে সূরা আয়াতুল কুরসি এবং আয়াতুল কুরসি এবং সূরা নাস পড়ার সাথে সাথে তার হাজবেন্ড বলল, এই তোমার কি হয়েছে? এই তোমার কি হয়েছে? উনি ধরপড় করে উঠে যায়, বলে যে না আমার কিছু হয় নাই, কিন্তু আমি এরকম দেখলাম। বলে তুমি স্বপ্ন দেখছো, তুমি শোতো। 5 মিনিট পরে ওই জিনিসটা দরজা খুলে আর আটকাতে পারলো না সে। আমি চোখ বন্ধ করলাম, ওই লোকটা, যে লোকটা ঢোকার জন্য সবচেয়ে বেশি, মানে 4-5 জন ছিল, সবচেয়ে বেশি যে ঢুকতে চেয়েছে, সে হঠাৎ করে এসে আমার গলা ধরে চাপ ধরে বসলো। আমার গলাটাতে আমি গলার মধ্যে হাত ছড়ানোর চেষ্টা করছি, আমার হাজবেন্ড বারবার আমাকে ধাক্কাচ্ছে, কিন্তু আমি কিচ্ছু দেখছি না। বা হাজবেন্ড বললো, হয়তো তোমাকে আলাজিব্বা ব্লক হয়ে গেছে, যেটা বোবাই ধরলে হয়, তুমি দোয়া পরে ফু দিয়ে ঘুমাও, কিচ্ছু না। ওই সময় আর আমার হাজবেন্ড আমার মাথার মধ্যে হাত রাখার কারণে আমি সাইকোলজিক্যালি উনি রিলিফ পায়। উনি ফজরের ওয়াক্তে উঠে, তখন 12টা বাজতো ওই সময়টার ঘটনাটা। ফজরের ওয়াক্তে যখন তিনি টুথব্রাশিং করেন, ওযুর পরে টুথব্রাশ করছে, এমন সময় গলার মধ্যে দেখে যে 5 আঙ্গুলের ছাপে গলাটা লাল হয়ে আছে, যে জায়গাটা ধরেছিল। এইটা তার শ্বশুর শাশুড়িকে জানায়। শ্বশুর শাশুড়ি ইগনোর করে, বলে যে তুমি দেখা যাচ্ছে হাত দিয়ে ধরে রাখছিলা, মনে হয় ঘুমের মধ্যে, তোমার কাছে মনে হচ্ছে যে এটা। কিন্তু ওনার হাজবেন্ড বলছে না তুমি ধরো নাই। কিন্তু ওনার হাজবেন্ড যখন এই ঘটনাটা বলে, উনি বলে যে এটা দেখেছে উনি, ওনার হাজবেন্ডটা চুপচাপ শুনে অফিসে চলে যায়। 1 মাস পর্যন্ত রাসেল ভাই ওই জায়গাটা লাল হয়েছিল। শেষের দিকে জায়গাটা কালো হতে থাকে, আস্তে আস্তে কটকটা কালো হতে থাকে। এমন সময় সে না পেরে তার বাবাকে জানায়। তার বাবা চুপ করে ফোনটা রেখে দেয়, একটা রিপ্লাই দেয় না। ঠিক 3 দিন পর তিনি আসরের নামাজ পড়ার পরে দেখে, কিরে দাগটা নাই কেন? নাই। হঠাৎ করে দাগটা গন। তিনি খুব অবাক হয়ে যায়। তিনি তার বাবাকে ফোন দেয়, তার বাবাকে ফোনে পায় না। ওই দিন হঠাৎ করে কোইন্সিডেন্টলি তার ফুপ্পি তাকে ফোন দেয়। তো ফুপ্পি বলে যে কি ব্যাপার, তোর গলার দাগ গেছে? তিনি বলে, তুমি কেমনে জানলা? বলে যে ভাই বলতেছিল তোর গলার মধ্যে দাগ। তা আমি তাকে একটা অ্যাড্রেস দিয়েছিলাম, আমাদের পাশের বাসায় একজন বুজুর্গ ইমাম আছেন, তার কাছে যাওয়ার জন্য। ওই ইমাম 3 দিন সূরা ইউনিস খতম দেয়, কি একটা ওয়েতে খতম দেয়। দেওয়ার পরের থেকেই তার এই দাগটা নাই। আস্তে আস্তে তিনি জিনিসগুলা ফিল করতে থাকে যে না, এখন আমার সাথে যা ঘটছে তার কোনোভাবেই আমি অ্যাকসেপ্ট করতে পারছি না। হঠাৎ করে তিনি কনসিভ করেন। আচ্ছা, এটা তো আবার নতুন একটা হলো, নতুন দিকে টার্ন নিচ্ছে আস্তে আস্তে রাসেল ভাই। এই কনসিভ করা অবস্থায়, কনসিভ করার যখন নিউজটা তিনি পেলেন, তার 10 দিনের মাথায় তিনি সন্ধ্যা 7টার দিকে ঘুমোচ্ছেন। ঘুমানো অবস্থায় রাসেল ভাই, আমি আসলে এই জিনিসটা একটু পরে বলি, আমি আর একটা মাঝখান দিয়ে আর কিছু ইনফরমেশন দিই, এইটা একটু পরে বলি। এই ঘটনার ঘটার পর থেকে, গলায় দাগের পর থেকে কিছু জিনিস তার কাছে সে খুব ভালোভাবে দেখতে থাকে। ওয়ান অফ দ্য মেইন থিং ইজ, ছাদের টপগুলা কে জানি টানে রাতের বেলা। আচ্ছা। তার আবার গাছপালার খুব শখ, শ্বশুরের সাথে গাছপালে।
গাছ লালন পালন করে, বনসাই আছে তার বাসায়, বিভিন্ন ধরনের গাছ আমার তো আছে। অনেক শখ, অনেক শখ। বনসাই তো মেনটেন করা অনেক অনেক কঠিন, অনেক কঠিন। তার বুটিক্স আছে, শি ইজ আ ভেরি গুড উমেন, এবং তার সে সেলফ ডিপেন্ডেন্ট উমেন। তো তার বুটিক খুব ভালো চলতো। এই গলায় চাপ দেওয়ার পর থেকে তার বুটিক ফল ডাউন করা শুরু করলো। সে হ্যাজ টু ক্লোজ ইট ডাউন। আচ্ছা, সে বন্ধ করে দিল, বুটিক শপটা বন্ধ করে দিল, ইনকাম জিরো হয়ে গেল। এবং ছাদের মধ্যে এই যে টপ সরানোর শব্দ, বিকট শব্দ, বলে যে বড় বড় ড্রাম গুলা সরাচ্ছে কে জানি, বড় ড্রাম আচ্ছা, আপনি আমি হ্যাঁ, ধরতে বুঝতে সরাতে পেরেছি। পারবো না, যেগুলো মাটিওয়ালা আমরা ড্রাম। আম, পেয়ারা শখ করে ছাদে রাখি। এক্স্যাক্টলি, বড় গাছগুলা যেখানে, বলে এগুলি সরানো ইম্পসিবল। আসলে আমি সময় নিচ্ছি না তো না, না না না, একদমই না। এগুলি সরানোর শব্দ, এবং এত বিকট শব্দ, নিচ থেকে ভাড়াটিয়া পর্যন্ত আমাকে এসে কমপ্লেন করলো। তো কারণ উনি একা আমিও শুনছেন কম না। না, সে বলছে আমিও কম না। আমি জিজ্ঞেস করলাম, রাত্রেবেলা আপনাদের বাসায় ফার্নিচার নাড়ায় কে? বলে যে আমাদের বাসাতে কোনো ফার্নিচার নড়ে না, আমরা তো রাত্রে 11টার দিকে ঘুমাই যাই। তার মানে এই প্রবলেম গুলা দেখা দিল। আশেপাশে টপ, ফার্নিচার, হঠাৎ করে লাইট অফ হয়ে যাওয়া, তার ঘর থেকে টাকা হারিয়ে যাওয়া, তার বাসায় একটা বুয়া কাজ করতো। আমি যে কোন জায়গায় স্টপ ছিলাম ভাই আমাকে একটু মনে করাই দিবেন। হ্যাঁ, তার বাসায় একজন বুয়া কাজ করতো। সেই বুয়া প্রতিদিন সকাল 11টার দিকে আসতো। তো সে 11টার আগেই থেকে সন্ধ্যা সকাল 7টার থেকেই এই ভাবি ভাবি এই শব্দ পেত। কিন্তু বুয়াকে যখন জিজ্ঞেস করতো, এটা প্রথম দিকে, বুয়াকে যখন জিজ্ঞেস করতো কি ব্যাপার, তুমি কি আমাকে ডাকছিলে? বলে না তো, আমি তো আসছি 11টার দিকে, আমি তো আপনাকে ডাকি নাই। পরে সে বলল যে না, এভাবে থাকা সম্ভব না, আমি সজাগ থাকবো। সে আর রেস্ট নিত না। সকালবেলা তার হাজবেন্ডকে বিদায় দেওয়ার পর আর রেস্টটা নিত না। তো বুয়া বাসায় আসার পরে সে একটু রেস্ট নিত। আমি দেখি ভালোই গুছিয়ে বলছি আমি, আসল ভাই অনেক না না না, অনেক গুছানো পেয়েছি, হচ্ছে। গেছি। আমরা ছিলাম কনসিভের জায়গাটা, আমি একটু পরে আসি ভাই। ওটা আরো পরে। আচ্ছা, তো তার বুয়া বলতো যে আপনি বুয়াকে কাজ করতে দিয়ে সে ঘুমোতো, সে একটু রেস্ট নিত। তো বুয়া বলতো যে আপা, আপনার বাসায় যতক্ষণ আমি থাকি আমার কাছে মনে হয় আমার পাশে কেউ আছে, আমার দিকে কেউ তাকিয়ে আছে, কঠোর দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হয় যে আমি এখনই মরে যাব, এরকম চিন্তা হচ্ছে। তো বুয়ার ঘটনাকে আসিফ ভাই পরে বলবো, আসি কনসিভের ঘটনা। এর মাঝে সে কনসিভ করে। কনসিভ করার ঠিক 10 দিন, খবর পাওয়ার 10 দিন পরে সে তো খুশি, তার হাজবেন্ড খুশি। এর আগে তারা সে কনসিভ করেননি, যেহেতু করেছেন। কনসিভ করার ঠিক 10 দিন পরে রাত্রে 8টার দিকে তার বুয়াটা চলে যায় বাসা থেকে, হাজবেন্ডও চলে এসছে, হাজবেন্ড ওয়াশরুমে। এমন সময় তিনি শুয়ে আছেন, উপরে ফ্যান ঘুরছে, উনি হঠাৎ করে দেখলে একটা কুকুর তার পায়ের উপরে, মানে পেটের উপর পা দিয়ে রেখেছে, দুটো পা। একটা কালো কুচকুচে কুকুর জিভ বের করে তার পেটের উপরে দুটা পা দিয়ে রেখেছে। সে একটা চিৎকার দেওয়ার পর থেকে রাসেল ভাই এত ব্যথা শুরু হয়ে গেল, আধা ঘন্টার মধ্যে তার অ্যাবর্শন হয়ে গেল। হাফ এন আওয়ার, মানে ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু হাফ এন আওয়ারের মধ্যে তার অ্যাবর্শন হয়ে গেল। এটা ফার্স্ট টাইম ছিল? এটা ফার্স্ট টাইম ছিল। এবং তিনি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেল। এরপর থেকে রাসেল ভাই আরো 2বার সে কনসিভ করে, এবং যতবারই সে কনসিভ করে তার চারিপাশে পটকা গন্ধ বের হয়। যতবারই সে কনসিভ করে ততবারই এটা 3বার, থার্ড টাইমের কথা বলছি। থার্ড টাইম সে যখন কনসিভ করে তার চারিপাশে পচা পটকা গন্ধ আসে, মৃত মানুষের গন্ধ আসে, পচা মাছের গন্ধ আসে। তার চারিপাশটা গরম হয়ে এনসার্কেল করতে থাকে গরম বাতাস। ইভেন তার হাজবেন্ডও মাঝে মধ্যে বলতো তোমার শরীর থেকে গরম বাতাস আসছে, তুমি একটু দূরে যেয়ে বসো। আসলেই এনসার্কেল করতে থাকে। আর যখনই কনসিভ করার এই কন্ডিশনটা আসে, একটা কুকুর তার পেটের উপর দুটা পা দিয়ে রাখে, রাসেল ভাই ওই সময় সে অ্যাবর্শন করে ফেলছে। এত ব্যথা তার কখনোই হয় না। এই ব্যথাটা হয় হচ্ছে শুধুমাত্র কনসিভ করার সময়, অ্যাবর্শনের সময়। এই মিলে সে 6বার অ্যাবর্শন হয়েছে। এরপর থেকে আর কনসিভ করে না। পরবর্তী সময়ে সে বলল যে না, আমি 6 তলায় আর থাকবো না, আমি দোতলায় চলে আসব। তো দোতলায় আসার সময় সে একজন হুজুরের শরণাপন্ন হয়। সেই হুজুরটা খুব আহামরি কাজ করেছে তার জন্য রাসেল ভাই, তিনি যে থ্যাঙ্কফুল যে বা কিছু তাও না। হুজুরটা কিছু কাজ করেছে যেটা তার কিছু সময় ওই কন্ডিশন থেকে সাময়িক কিছু রিলিফ দিয়েছিল। তো তিনি নিচে নেমে যান, দোতলায় নেমে যান। দোতলায় নামার পর আর কিছু হয় না। দোতলায় নামার ঠিক 15 দিন পর তিনি ড্রয়িং রুমে
রাসেল ভাই, আমি প্রথমে আপনাকে কয়টা মানুষের কথা বলেছিলাম? খাটের উপর বসেছিল 3 জন মানুষ, 2টা বাচ্চা, একটা মেয়ে, একটা মহিলা, একটা মহিলার 2টা হাত ছাপ আর 2টা বাচ্চা, ছোট ছোট 2টা ছাপ ড্রয়িং রুমের মধ্যে, হাতের ছাপ। আচ্ছা, কোথায় এটা ছিল? দোতলায়। না না, ড্রয়িং রুমে দেয়ালে বা দেয়ালের মধ্যে। দেয়ালের মধ্যে। এরপর থেকে রাসেল ভাই কিন্তু আর কনসিভ করেন নাই। আমি কিন্তু এটা লাস্ট 2 মাস 3 মাস আগের ঘটনা বলছি। এটা কিন্তু কিছুদিন আগের ঘটনা বলছি। আমি কিন্তু এখন এই লাস্ট 1.5 বছর টানলাম এতদিন পর্যন্ত। তিনি কি করলেন, আমাকে নক করলেন কিছুদিন আগে এই ঘটনাগুলো বলার জন্য। তো লাস্ট যে ইনসিডেন্টটা ঘটে সেটা একদমই মানে উল্টা পাল্টা বলতে পারবো, আনএক্সপেক্টেড ঘটনা, একটু ডিফারেন্ট, খুব সিম্পল ঘটনা। আপনার কাছে ভয় লাগবে না, কিন্তু একটু বিরক্ত লাগবে। উনি ঈদ উপলক্ষে, রমজান ছিল কয়েকদিন আগে, রমজানের ঈদ উপলক্ষে একটা টেবিল অর্ডার দেয়। আচ্ছা, টেবিলটা তো গ্লাসের টেবিল আর কি। আর তো টেবিলের নিচের যে সাপোর্টটা উপর উঠায় ফেলে, আর 4 জন মিলে, গ্লাসটা অনেক ভারী গ্লাস। আচ্ছা, তো তার বুয়া নিচের থেকে দেখছিল যে গ্লাস উঠাচ্ছে, কারণ হেল্পিং হ্যান্ড বলতে বুয়াই ছিল, আর 4 জন লোক গ্লাসটা উঠাচ্ছে পরে। গ্লাসটা হঠাৎ করে ছুটে গেল তাদের 4 জনের হাত থেকে। ছুটে যে গ্লাসটা পড়ার কথা ছিল বুয়ার শরীরের উপরে, গ্লাসটা কি করলো, ডান পাশে কাত হয়ে যে পিছনে যে বুয়ার পায়ের লিগামেন্ট কেটে দিল। আচ্ছা, ওখান থেকে সিভিয়ার ব্লিডিং। বুয়াকে হসপিটালে নিয়ে গেল। হসপিটালে নেওয়ার পর ডাক্তার লিগামেন্ট ঠিকই জোড়া দিয়েছে, লাস্ট 1 মাস ধরে হাঁটতে পারছে না বেচারি, একদমই হাঁটা চলাফেরা বন্ধ। আপনি বলছিলেন যে বুয়ার কথায় পরে আসবো, বুয়ার কথায় পড়া বলে যে এই গ্লাস কখনো ঘোরার গ্লাস না, এই গ্লাস ঘুরলে বুয়ার সামনে পড়তো, বুয়ার উপরে পড়তো, এই গ্লাসটা বুয়ার পিছন দিক ঘুরে গেল, এটা সম্ভব না ঘোরা। উনি ফ্রাস্ট্রেটেড, উনি ডিপ্রেসড, উনি ঘটনা জানার আদলে ওনার বাবাকে নক করলো যে কেন আমার সাথে এরকম ঘটছে। আমি এন্ডিং এ চলে আসছি রাসেল ভাই, আপনি তো রিলিফ পাবেন একটু। ভালো কিছু আসতেছে মানে এন্ডিংটা আপনি জেনলে মানে আপনার কাছে ডিফারেন্ট লাগতে পারে যে এন্ডিংটা কি। এন্ডিংটা এরকম যে ওনার বাবা বলে যে ওনার সাথে ওনার বিয়ের কথা ছিল ওনার আপন ফুফাতো ভাইয়ের। আচ্ছা আচ্ছা, ইটস এ কেস অফ ব্ল্যাক ম্যাজিক। ও আচ্ছা, ওনার ফুফাতো ভাই, ওনার ফুপ্পি ওনাকে ছোটবেলা থেকেই চেয়েছিল, কিন্তু ওনার মা 2009 সালে মারা যায়। বলেছিলাম মা বারান্দার, আপনারা কেউ জিজ্ঞেস করেন নাই মা কোথা থেকে আসলো। মা কিন্তু রাসেল ভাই মারা গেছে 2009 সালে। উনি ওই তন্ত্র অবস্থায় ওনার মাকে দেখছে, এই তুই আইতুল কুরসি পর। বেঁচে আছেন না, উনি মারা গেছেন। আচ্ছা, তো ওনার মা চাইনি ওনার ফুফাতো ভাইয়ের সাথে ওনার বিয়ে হোক, আর ওনার বাবাও চায়নি, যে আত্মীয় স্বজনের মধ্যে কিসের বিয়ে। তারা একটা ডাঁট মেরে ওই ছেলেটা স্টিল আনমেরিড, এবং তার ফুপ্পিও এবং তার ফুফাতো ভাই এটা তিনি খবর পেয়েছেন যে তারা হয়তো তাকে ব্ল্যাক ম্যাজিক করছে। এবং ছোট্ট একটা ইনফরমেশন দিই, ওই যে হুজুরটার কথা বললাম যার শরণাপন্ন হয়েছিল, যে খুব ছোট কিছু উপকার করেছিল, ছোট কিছু উপকার করেছে, কিছু ইনফরমেশন দিয়েছে, তার সাথে 25টা জিন থাকতো প্রতিদিন। জিন চালান দিয়ে রেখেছিল 25টা জিন, এবং তার সাথে এনসার্কার করে 3টা জিন থাকতো সবসময়, স্টিল নাও আছে এখনো পর্যন্ত। তিনি কনসিভ করেও পারছেন না, চেষ্টা করেও পারছেন না, ডাক্তারের কাছে যাচ্ছেন। এটা কিন্তু রাসেল ভাই একটা বিশাল বড় প্যাথেটিক। আপনার হাজবেন্ড তাকে পূর্ণ সাপোর্ট দিচ্ছে, সব দিক থেকে সাপোর্ট দিচ্ছে, কিন্তু সে আসলে মেন্টালি কোনো সাপোর্ট পাচ্ছেন না। এইটা ছিল ঘটনা রাসেল ভাই। ইট উইল গোয়িং অন। আমি আজকে এতটুকু হল্ট করে দিচ্ছি। মানে তো হচ্ছে মানে আপডেট পেলে তো আমরা আপনার কাছ থেকে আবার জানতে পারবো। আমি চাইলে এখনই ফোন দিয়ে তার কাছ থেকে আপডেট নিতে পারি, কিন্তু প্রতি মুহূর্তে কিছু না কিছু ঘটছে রাসেল ভাই, মুহূর্তেই ঘটছে, প্রতি মুহূর্তেই ঘটছে। উনি যখন চোখ বন্ধ করে তার মনে হয় যে এই চোখটা বন্ধ করলাম, হঠাৎ করে আমি যদি চোখ না খুলি। এইরকম একটা ঘটনা আরেকটা নিয়ে আসছি ইনশাআল্লাহ সামনে। চলছে ভূত এফএম, আর এই মুহূর্তে আমার সাথে যে অতিথি আছেন তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয়, সবার পছন্দের। আমি আজকে মানে যদি সকালে মেল খুলি তাও মনে হয় দেখেছি মেলে যে আফনান ভাইকে আমরা চাই। তো সেই আফনান ভাই আমাদের সঙ্গে আছেন, এবং আফনান ভাই আমাদের সঙ্গে আজকে যে উপস্থিত হয়েছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি জানেন যে এটা আমাদের বার্থডে এবং ঈদ স্পেশাল ভূত এফএম, এবং সেখানে আপনি আসার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং আশা করছি আপনি সবসময় ভালো আছেন, ভালো দলে আছেন। এবং মানে
আজকে আমাদের মানে অনেক বেশি ভালো লাগছে আপনাকে পেয়ে, এটা আপনারও নিশ্চয়ই অনেক ভালো লাগছে আমাদের এখানে এসে সবার সাথে আপনার ঘটনা শেয়ার করতে পারেন। তো আপনার কাছে যে ঘটনা দুটো আছে সেই ঘটনা দুটোর কিছু অংশ আমি শুনেছি, খুবই সুন্দর, খুবই অদ্ভুত, এবং আমার ধারণা যে যারা শুনছেন তাদের প্রত্যেকেরই অনেক বেশি ভালো লাগবে। তো আফরান ভাই চলুন আমরা শুরু করি। এবং আমি তার আগে একটু ছোট্ট করে জানি, এই যে 9 বছর ভূত এফএম পার করলো, এবার তো ঈদ আর বার্থডে একসঙ্গে পড়ে গেছে, তো কেমন লাগলো আপনার? আসসালামু আলাইকুম লিসেনার্স এবং রাসেল ভাই, সবাইকে শুভেচ্ছা। সর্বপ্রথম আমাদের ভূত এফএমের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা, তারপর ঈদুল আজহার শুভেচ্ছা। সত্যি কথা বলতে রাসেল ভাই, আই এম অনার্ড টু প্রেজেন্ট হেয়ার। আমি সত্যি খুব সম্মানিত বোধ করছি যে আজকের এই এপিসোডে আমাকে ইনভাইট করেছেন, এবং সেই সাথে যারা ভূত এফএমের লিসেনার্স আছেন তাদেরকে তো অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং মোবারকবাদ। যারা আমার গল্প পছন্দ করেন, আমাকে পছন্দ করেন, এবং যাদের ভালোবাসার কারণেই বারবার এখানে আসা হয়। তো সত্যি কথা বলতে ভাই, মানে কি বলবো, আমি সত্যি খুব এক্সাইটেড আজকের এই প্রোগ্রামে আসতে পেরে। সবাইকে অনেক ধন্যবাদ, আপনাকে স্পেশালি ধন্যবাদ। ইউ মোস্ট ওয়েলকাম। তাহলে চলুন আমরা এখন ঘটনায় চলে যাই। রাসেল ভাই, আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব, আমি গত কয়েকটা এপিসোডে, টানা 2টা এপিসোডে আমি খুলনার 2টো স্টোরি শেয়ার করেছিলাম। তো আমি লাস্ট খুলনা থেকে ক্লাস নিয়ে আসলাম আর কি। তো ওখান থেকে আমি খুব ভালো ভালো 2টো স্টোরি পেয়েছি। তা আমি চিন্তা করেছি যে এবার আমি এই 2টো স্টোরি এবারের এপিসোডেও আমি ইনশাল্লাহ বলার চেষ্টা করব। তো রাসেল ভাই, স্টোরি 2টো কালেক্ট করার জন্য সবচেয়ে বেশি যে হেল্প করেছিল উনি হচ্ছে আমার গত 2টো স্টোরি যারা এই 2জন হেল্প করেছিল, রূপম এবং সৈকত, এদের 2জনকে স্পেশালি থ্যাঙ্কস। রাসেল ভাই, ফার্স্ট স্টোরিতে চলে যাই। সঙ্গত কারণে আমি যার সাথে ঘটনাটি ঘটেছিল তার নাম এবং স্থানটা আমি বলতে পারছি না, এই জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। কারণ এই নাম না প্রকাশ করার শর্তে এবং স্থানের নাম না প্রকাশ করার শর্তেই আমি এই স্টোরিটা মানে বলার অনুমতি পেয়েছি। আচ্ছা, তো ঘটনাটি ছিল রাসেল ভাই 2015 সালে। যে ভাইয়ের সাথে ঘটনাটি ঘটেছিল, তো উনি একদিন কোনো একটি কারণে পারিবারিক এবং একটা ব্যবসায়িক কারণে উনি এক জায়গায় যাচ্ছিলেন, মানে জায়গাটার নামও বলছি না। উনি যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ করে রাস্তায় মানে মোড় ঘোরার সময় উনি একটি মিনি বাস এবং একটি অটোরিকশা টাইপের একটি গাড়ির সঙ্গে মানে একটু মানে চাপার মধ্যে পড়ে যান, এবং বেশ খুব মানে আহত হন উনি। ওনার মাথায় আঘাত লাগে, শরীরের বিভিন্ন মানে অংশে আঘাত লাগে, এবং আঘাত লাগার পর স্থানীয় যারা ওনাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে, তারা দ্রুত একটি রিনাউন্ড একটা হসপিটালে তাকে মানে হসপিটালাইজড করেন এবং তাকে জরুরি বিভাগে নিয়ে যান। তো জরুরি বিভাগে যিনি ডাক্তার ছিলেন, তো উনি ওনাকে পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। যেহেতু একটা জায়গা থেকে ওনাকে উদ্ধার হয়েছে, ওনার সাথে অন্য কেউ ছিল না, এবং ওনাকে আইডেন্টিফাই করার মতো ওই ধরনের কোনো কাগজপত্র ওনার সাথে ছিল না। এই কারণে চিন্তা করা হলো যে ওনার পরিবারকে তো খবরটা জানাতে হবে। তো যেহেতু লোকালি জিনিসটা ঘটেছে, ওনার পরিবার হয়তোবা এখানে আশেপাশে কোন একটা এলাকায় থাকেন আর কি, উনি হয়তোবা বাইরের কেউ নন। এরকম চিন্তা করা হলো, আচ্ছা ঠিক আছে, একে বেওয়ারিশ হিসাবে ঘোষণা করার দরকার নেই, আমরা একটু খোঁজ লাগাই যে এর পরিবারটা কোথায় থাকে। তখন রাসেল ভাই ওনার শরীরটা মোটামুটি যেখানে যেখানে ক্ষত হয়েছিল সেগুলো ব্যান্ডেজ পেঁচিয়ে তাকে হসপিটালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়। এবং মর্গ বলতে রাসেল ভাই সাধারণত হসপিটালে 2 ধরনের মর্গ থাকে। একটা টেম্পোরারি মর্গ, যেটা সাধারণ ইনস্ট্যান্ট যে লাশগুলো রাখা হয়, পরবর্তীতে যদি দেরি হয় এই লাশগুলো মেইন যে মর্গটা থাকে মানে বড় মর্গ যেখানে ফরমালিন দিয়ে রাখে, হ্যাঁ, তারপর ফ্রোজেন রুম টুম আছে যেখানে, সেখানে পাঠিয়ে দেওয়া হয় আর কি ওনাকে। তো যেহেতু জানি না, আমি জাস্ট আন্দাজ করে বললাম না, এরকমই হয় রাসেল। আচ্ছা, ওকে। তো ওখানে নিয়ে যাওয়া হয় ওনাকে। এখন যেহেতু উনি মানে ঘন্টাখানেক আগে মারা গিয়েছেন, তো চিন্তা করা হলো যে দেখি যদি কালকে সকালের মধ্যে যদি লাশের খবর না আসে, তখন আমরা তাকে ফ্রোজেন যেটা মানে বক্স আছে ওই বক্সের মধ্যে ডেড বডিটা ঢুকিয়ে দেবো। আপাতত বাইরে যেটা অন্যান্য লাশ যেখানে রাখা আছে হিমঘরে, সেখানেই থাক। তারা ওই চিন্তা করে স্ট্রেচারের উপরে অনেক লাশের সাথে ওনার লাশটাও তারা রেখে বাইরে থেকে দরজা লক করে সবাই চলে যায়। আসলে ভাই অদ্ভুত ব্যাপার, গভীর রাত আনুমানিক কয়টা উনি হয়তো আন্দাজ করেছেন, রাত 1টা-2টা হতে পারে। তো হঠাৎ ওনার আল্লাহর অশেষ রহমতে ওনার পালস ফিরে আসে। এটা খুবই অদ্ভুত। ওনার পালস ফিরে আসে এবং উনি আসলে
প্রথমে মানে বুঝতেই পারেন না আসলে উনি কোথায় আছেন। উনি চিন্তা করছিলেন যে উনি চোখে কিছুই দেখছেন না, হয়তোবা উনি ওনার দৃষ্টিশক্তি হারিয়েছেন অ্যাক্সিডেন্টে, এরকমটা মনে করছিলেন প্রথমে। তো উনি মানে তারপরেও মানে একটু মানে লক্ষ্য করলেন যে দেয়ালের কোনো একটা অংশ বা কোনো একটা ফাঁকা অংশ দিয়ে বাইরের থেকে একটু আলো আসছে। তখন উনি চিন্তা করেন না, উনি ওনার আই সাইটটা হারান নাই, মানে উনি দৃষ্টিশক্তি হারান নাই, উনি দেখতে পাচ্ছেন, কিন্তু ঘরটা অন্ধকার। এখন রাসেল ভাই ওখানে ওই ঘরে কিন্তু মাইনাসের নিচে তাপমাত্রা, কারণ ডেড বডি গুলো যাতে পচে না, যেন মাইনাসের নিচে তাপমাত্রা থাকে। তো দেখা যাচ্ছে যে ওনার প্রচন্ড শীত করছে। এখন উনি চিন্তা করছে প্রচন্ড শীত করছে, এখন কি করি। উনি হাত দিয়ে দেখলেন ওনার শরীরে ব্যান্ডেজ পেঁচানো, ওনার দেহের উপরে একটি কাপড় রাখা, কিন্তু সেই কাপড়টাও তো খুব পাতলা কাপড়, যারা হসপিটালে গিয়েছেন দেখেছেন বেশ পাতলা কাপড় ওটা থাকে শরীরের উপরে। তখন উনি ওই পাগলের মতো উনি রুমের মধ্যে ওনার শরীরের সাথে জড়ানোর জন্য অন্য কোনো কাপড় পাওয়া যায় কিনা খুঁজছিলেন, কারণ এত ঠান্ডা লাগছে ওনার। উনি রাসেল ভাই যখন আশেপাশে হাত দিচ্ছিলেন তখন দেখলেন যে মানুষের মতোই যেন অনেকে শুয়ে আছে, তো তাদের শরীরের উপরেও প্রত্যেকের শরীরের উপরে কাপড় আছে। উনি এই অন্ধকারের ভিতরে হাতড়ে হাতড়ে এই কাপড়গুলো এক একটা করে সংগ্রহ করছিলেন। সংগ্রহ করে উনি মানে শরীরে মানে পেঁচিয়ে ঠান্ডায় ঠকঠক করে কাঁপছিলেন, এবং উনি বুঝতে পারছিলেন না এই মুহূর্তে কি করা উচিত। আসলে উনি যে কোথায় তখন উনি বুঝতে পারছিলেন না। উনি ধারণা করছেন হয়তোবা উনি কোনো মানে আশেপাশে রুগী আছে, রুগীরা ঘুমিয়ে আছে, এই তাদের কাছ থেকে ওই কাপড়গুলো উনি নিয়ে উনি শরীরে পেঁচিয়েছেন। হঠাৎ রাসেল ভাই অন্ধকারের মধ্যে পাশ থেকে কেউ একজন বলে ওঠে যে, কি ভাই খুব ঠান্ডা লাগছে? তখন উনি চমকে ওঠেন যে, হ্যাঁ খুব ঠান্ডা তো লাগছে, আপনি কে? বলে, আমি এখানকারই একজন। তো তাহলে লাইট জ্বালান, আমি তো অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না। কথা বলবেন, দাঁড়ান আমি লাইটটা জ্বালাচ্ছি। সত্যি রাসেল ভাই লাইটটা জ্বালায় একজন লোক, একজন স্বাভাবিক একজন লোক লাইটটা জ্বালায়। লাইটটা জ্বালানোর পরে উনি দেখেন যে আশেপাশে যা আছে সবাই মৃত। কেউ অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, কেউ সুইসাইড করেছে, হয়তো বা পোস্টমর্টেম করার পরে রেখে দিয়েছে, সকালে হয়তো বা দেহ বুঝিয়ে দেবে, বা বেওয়ারিশ লাশ এখনো কবর দিতে পারে নাই, বা পরের দিন কবর দেবে, এরকম লাশগুলো ওখানে অনেকগুলো লাশ সেখানে রাখা আছে। তো এইভাবে একের পর এক লাশের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে যে এই লোকটা এইভাবে মারা গিয়েছে, এই লোকটা এইভাবে মারা গিয়েছে, এইভাবে প্রত্যেকটা লাশের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। এর মধ্যে রাসেল ভাই একটা লাশ পাশে রাখা ছিল। পরে বলছে যে এই লাশটা আজকে মানে বিকালের দিকে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তখন অন্যান্য লাশগুলোর মানে যেগুলো মানে কাপড় দিয়ে ঢাকা ছিল, উনি তো কিছু কাপড় নিজের শরীরে পেঁচিয়েছিলেন, যেগুলো ঢাকা ছিল প্রত্যেকটা লাশের উপর থেকে কাপড়টা সরিয়ে দেখছিলেন যে মানে কার লাশ কি উনি দেখছিলেন, কিন্তু ওই লাশের উপর থেকে ওই ব্যক্তি কাপড়টা সরাচ্ছিল না। তখন উনি নিজেই আগ্রহী হয়ে ওই কাপড়টা সরানোর পরে বলছে যে দেখে যে লাশটি শোয়ানো এটা আসলে ওনারই লাশ। তো এটা দেখে উনি এতটা ভয় পান যে উনি আর ওনার সেন্স রাখতে পারেন নাই। উনি সাথে সাথে মানে সেন্সলেস হয়ে পড়ে যান ওখানে। এরপরে ওনার সেন্স ফিরে আসে, তখনও অন্ধকার, মানে রুম অন্ধকার, উনি নিচে পড়ে আছেন। তো উনি কিছুটা মনে করতে পারছিলেন যে একটু আগে কি ঘটনা ঘটছে, এবং উনি ফিল করছিলেন আশেপাশ থেকে কেউ ওনার শরীরে হাত দিচ্ছে অন্ধকারের মধ্যে, এবং প্রচন্ড ভয় পাচ্ছিলেন, প্রচন্ড চিৎকার করতে পারছিলেন না। এর পেছনে কারণ হলো ভাই মাইনাসের নিচে তাপমাত্রা। সাধারণত আমরা দেখি শীতকালে অনেক মানে যখন বাইরে প্রচন্ড শীতের মানে আমরা ঘরে ঢুকি বাইরের প্রচন্ড ঠান্ডা থেকে, অনেক সময় দেখা যায় আমরা কথাগুলো, মুখের কথাগুলো জড়িয়ে যাচ্ছে, ঠিক ভালো করে উচ্চারণ করতে পারি না। উনি সারা রাত ওই ঠান্ডার মধ্যে থাকার কারণে উনি ওই কথাগুলো জড়িয়ে যাচ্ছিলেন। উনি মানে যারা বোবা আর কি, তারা যেভাবে শব্দ আ করে শব্দ করে, উনি ঠিক ওইভাবে শব্দ করতে পারছেন, মানে উনি আর কথা বলতে পারছিলেন না। আর ওই অন্ধকারের মধ্যে কেউ ওনার শরীরে হাত দিচ্ছিল, কেউ মাথায় হাত দিচ্ছে, উনি ফিল করছিলেন যে আমার শরীরে হাত দিচ্ছে কেউ। তো উনি চিৎকার করার চেষ্টা করছিলেন, কিন্তু চিৎকার করেও চেষ্টা করতে উনি আবার সেন্সলেস হয়েছেন। পরে যখন রাসেল ভাই সকালের দিকে ওই যে যিনি ডোম, যে মেইন যে ডোম, উনি আসেন ওই দরজাটা খুলে ভিতরে ঢুকবে আর কি। তো যখনই দরজাটা খুলে মানে ভিতরে ঢুকেছে ওই ডোমটা, তখন ওই আলো যখন ওনার চোখে পড়েছে, আবার ওনার সেন্স ফিরে আসছে। উনি আলো আসার সাথে সাথে উনি দৌড়িয়ে ওই ডোমের কাছে যাওয়ার চেষ্টা করেছে, এবং উনি যে কি ভয় পেয়েছেন সেটা বলার চেষ্টা করছিল আর কি।
কিন্তু রাসেল ভাই সমস্যা হলো ওই ডোমটা হঠাৎ করে এই দৃশ্য দেখে, কারণ ওই ডোমের বয়সও ছিল প্রায় 50 মানে 60 বছরের ভয় উপরে। পেয়ে গেছেন উনি। উনি তো এরকম দৃশ্য কখনো দেখেন নাই যে দরজা খুলে এরকম লাশ, এই যে মানে সাদা পরা এরকম ব্যান্ডেজ পরা কোনো লাশ ওনার দিকে চলে আসতেছে এবং চিৎকার করতে করতে, এই দৃশ্য দেখে উনিও মারাত্মক ভয় পান। উনি কোনো মতে দরজাটা লাগিয়ে আবার দৌড় দিয়ে চলে যান, দৌড় দিয়ে হসপিটালে মানে ডাক্তারের কাছে চলে যান যে আমি এই দৃশ্য দেখেছি। ডাক্তাররা বলে তুমি মনে হয় মানে আজকে মনে হয় দিনের বেলা একটু বেশি খেয়ে ফেলছো, কারণ আমরা তো জানি ডোমরা সাধারণত লাশ কাটার সময় একটু ড্রাঙ্ক হয়ে নেন আর কি, এটা আমরা সবাই জানি। তো ওরা সবাই ভৎসনা করে ডাক্তাররা যে দিনের বেলায় এগুলো খাওয়া বাদ দাও। তখন বলে না না আমি সত্যি কথা কিছুই খাই নাই, আমি সত্যি এই জিনিসটা দেখেছি। তখন ডাক্তাররা যখন অনুনয় বিনয় করে, ডাক্তার বলে আচ্ছা ঠিক আছে চলো আমরাও দেখবো। তখন ডাক্তার 1-2 জন ডাক্তার যায়, সত্যি দরজা খোলার পরে যখন আবার দরজা খুলেছে তখন ওই ভাই আবার ওনাদের দিকে চলে আসছে যে আমাকে বাঁচান, এটা বলার চেষ্টা করছে কিন্তু বলতে পারছে না। ওনার তো মানে ওই ঠান্ডার কারণে উনি কথা বলতে পারছিলেন না। আচ্ছা, ডাক্তাররা এটা দেখে মারাত্মক ভয় পান। ভয় পাওয়ার পর তখন আবার ওনারা আবার দরজা লক করে চলে যায়, ওনারা আবার অন্যদেরকে বলে যে এই ঘটনা। তখন অনেক লোকের উপস্থিতি সেখানে আসে, সবার উপস্থিতিতে দরজা খোলা হয়। দরজা খুলে দেখা যায় না আসলে সত্যি উনি জীবিত, উনি জীবিত আছেন। আচ্ছা, পরে ওনাকে ওখান থেকে উদ্ধার করা হয়। কিন্তু যেহেতু রাসেল ভাই একজন জীবিত মানুষকে, যাই হোক ভুল হোক যে কারণেই হোক, অজ্ঞতাবশত হোক বা জ্ঞানের অভাবে হোক, ওনাকে তো ডেথ সার্টিফিকেট দিয়ে ফেলেছিলেন। তো এটা তো একটা ক্রিমিনাল অফেন্স তো বটে। যাই হোক হসপিটাল কর্তৃপক্ষ ওনার পরিবারের কাছে ক্ষমা চান, ডাক্তারও ক্ষমা চান, উনি সেটা ক্ষমা করে দেন যে বেঁচে ফিরছে। পুরো পরিবার বলে যে বেঁচে গেছে, এটাই শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো উনি যদি সত্যি সত্যি ওনার তো পোস্টমর্টম করাটা বাকি ছিল, এই কারণে রাসেল ভাই ওই দিন মানে বিশেষ একটা অকেশন ছিল, এখন ডাক্তাররা রাতের বেলা চলে গেছিল বাসায়, বলছে যে এটা পোস্টমর্টম পরে করব, সকালে করব। তা না হলে ওনাদেরকে যদি ওই অবস্থায় পোস্টমর্টম করা হতো তাহলে উনি জীবিত থাকতেন না। তো পরিবার বলে যেহেতু উনি জীবিত আছেন আমাদের আর কোনো দাবি নেই, আলহামদুলিল্লাহ উনি জীবিত আছেন, এটাই আমাদের কাছে শুকরিয়া, আমরা এটা নিয়ে আর কোনো কথা বলবো না। অনেক অন্যরকম একটা ঘটনা কিন্তু এটা। তো এরপর রাসেল ভাই উনি এখন কিন্তু দিব্যি স্বাভাবিক মানুষ, এখনো বেঁচে আছেন? এখনো বেঁচে আছেন। আমি মানে গিয়েছিলাম সেখানে, আচ্ছা, আমি নিজে দেখে আসছি। কিন্তু রাসেল ভাই ওই হসপিটাল এবং বেশ ওনার নাম বেশ কয়েকটা জিনিস না প্রকাশ করার শর্তে উনি সেটা তো অবশ্যই, কারণ যেহেতু উনি হসপিটালের সাথে একটা মিউচুয়াল করে ফেলেছেন, উনি রাজি হয়েছেন, সেটা উনি চাচ্ছিলেন না যে ওই হসপিটালের নাম বা ডাক্তার বা এই সমস্ত বিষয় জানাজানি হোক, কারণ যেহেতু উনি বলে ফেলেছেন উনি বেঁচে আছেন এটাই শুকরিয়া, উনি এগুলা নিয়ে বেশি একটা কথা বলতেও রাজি না। তো এই আমি ঘটনাটি ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে কালেক্ট করতে পেরেছি। আমার মনে হয় রাসেল ভাই আমি যাবত কাল পর্যন্ত যতগুলো ঘটনা সংগ্রহ করেছি, তো এই ঘটনাটা মানে আমি এই প্রথম মানে মৃত থেকে জীবিত হয়েছেন এইরকম কোন ব্যক্তির দর্শন বা এইরকমের কোন ঘটনা আমার মনে পড়ে যে এইটা আনতে পারি না কোনো একদিনের জন্য। উনি হয়তো সবকিছু মানে না বলেই আমাদের সাথে একটু কিছু আমি রাসেল ভাই চেষ্টা করবো নেক্সট আমি ওদিকে গেলে আমি চেষ্টা করবো ওনাকে বুঝিয়ে নিয়ে আসার জন্য। যদি আসেন আমার মনে হয় আরেকটু ভালো হবে। ওনাকে আমি চেষ্টাও মানে এটাও করার চেষ্টা করেছিলাম যে আপনি অ্যাটলিস্ট আমি যে গল্পটা বলবো আপনি একটু ফোনে একটু লিসেনারদের সাথে আসতে না পারেন, উনি এতেও আসলে মানে অতটা রাজি না, বিব্রত বোধ করেছেন। তারপর আসলে আমি চেষ্টা করবো নেক্সটে আমি চেষ্টা করবো ওনাকে যেন আমরা কথা বলবো, আমরা যাবো, আমরা যে তার সাথে একটু কথা বলে আসবো। জি জি অবশ্যই, আমি অবশ্যই মানে সর্বোচ্চ চেষ্টা করবো ওনাকে যেন আসতে যদি সমস্যা হয় তাহলে আমরা গিয়ে তার কাছ থেকে ঘটনাটা কালেক্ট করব। জি জি অবশ্যই অবশ্যই চেষ্টা করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। এটা ছিল আমার ফার্স্ট স্টোরি, বেস্ট স্টোরি আমাদের। জি রাসেল ভাই, এই ঘটনাটা আমাকে আসলে মেইলে পাঠিয়েছে হাসিব আহমেদ দুর্লভ নামে একজন। জি, ও ক্যানাডাতে থাকে। জি, ক্যানাডাতে থাকে এবং ওর ওখানকার লোকাল একটা ঘটনা ও আমাকে পাঠিয়েছে, যেটা হচ্ছে ও কয়েকদিন আগে ফেসবুকে কিছু কার্ডের ছবি আমাকে পাঠায়, সেটা হচ্ছে ট্যারট কার্ডের ছবি। আচ্ছা, ট্যারট কার্ডের ছবি। তো আমি জাস্ট দেখি জিনিসটা, তো ও আমাকে বলে যে ভাইয়া এটার পিছনে কিন্তু আরো কিছু ঘটনা আছে, আপনি যদি শুনতে চান এটা একটা ট্রু ঘটনা, এখানকার কাইন্ড অফ লাইক যেটাকে বলা হচ্ছে আরবান মিথের মতো, সবাই এটা জানে। হ্যাঁ, এই ঘটনাটা আপনি খুব ভয়ঙ্কর এই কার্ডগুলোর পিছনে, এবং ওই কার্ডগুলোই নাকি ইনভলভ ছিল ওটার ভিতরে। আচ্ছা, আমি বললাম যে ওকে তুমি বলতে পারো আমাকে, আমি শুনবো। তো তখন আমাকে ঘটনাটা লিখে পাঠায়। তো রাসেল ভাই আমি ঘটনাটা আপনাকে বলছি। এই ঘটনাটা ঘটেছে হচ্ছে কি আপনার ক্যানাডার সেন্ট জোনসে, নিউ ফাউন্ডল্যান্ডে। তো সেন্ট জোনস আপনার এটা হচ্ছে আপনার এখনো খুব একটা উন্নত শহর না, এবং এটা 1995 সালের ঘটনা। সেই সময় আমি এসেছিলাম
ইউনাইটেড স্টেটসে ছিলাম। তো সেই শহরের ঘটনা এটা। আর 90s সময় এটা নাকি আরো বেশি আন্ডার ডেভেলপ ছিল জায়গাটা। জি। তার এখানে নাকি খুব বেশি প্যারানর্মাল ব্যাপারগুলো চর্চা মানুষ করে। ও আমাকে বলেছে যে ওখানকার কিছু আপনাকে ছবি আমি যদি দেখাই, আপনি দেখে বুঝবেন যে জায়গাটার ওয়েদার অ্যান্ড এভরিথিং, লাইক ক্লাইমেটটাও একটু ডিফারেন্ট এবং আশেপাশে সবকিছু। যাই হোক, এই ঘটনাটা আমি বলি। তো সেই শহরে একজন ভদ্র মহিলা বাস করতেন। তার নাম, ও অ্যাকচুয়ালি আমার কাছে এটা ছদ্মনাম ইউজ করেছে, বলছে ওনার নাম ক্যাথরিন ধরুন। আচ্ছা আচ্ছা। তো সে ম্যাজিকের সাথে ইনভলভ ছিল। তো ও যদিও লিখেছে এটা হোয়াইট ম্যাজিক, আর আমি একটু এটা ক্লারিফিকেশন দিতে চাই যে ম্যাজিকের মধ্যে কোনো ব্ল্যাক ম্যাজিক আর হোয়াইট ম্যাজিক নেই। ম্যাজিক ইজ ম্যাজিক, ম্যাজিক ইজ ব্ল্যাক ইটসেলফ, যদি ট্রু ম্যাজিক হয়ে থাকে। ইফ ইট ইজ নট এ ট্রিক, ম্যাজিক হয় ম্যাজিক অ্যান্ড ট্রিক। তো ম্যাজিক কিন্তু সব আমরা যেটা দেখি টিভিতে দেখি বা আমরা অ্যামিউজমেন্টের জন্য। সো ম্যাজিক মিনস ব্ল্যাক ম্যাজিক, বিকজ দেয়ার ওয়্যার টু থিংস। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো জিনিস দিয়েছিলেন, একটা হচ্ছে বলেছে যে একটা হচ্ছে ম্যাজিক, একটা হচ্ছে দোয়া, একটা হচ্ছে আপনার মুজিজা। দুটা জিনিস। তো দুইটা জিনিস। হোয়াইট ম্যাজিক বলতে আপনি মানে নবীদের সময় যেটা ছিলেন, প্রফেটদের সময় যেটা ছিল সেটা মুজিজা, আর পরবর্তী ওলিয়া উলিয়ারা যেটা করে সেটা কারামত। তো সেটা টোটালি আল্লাহর কাছ থেকে আসে, ওটার মধ্যে কোনো রকম নাই। আর ম্যাজিক যেটা, সেটা ব্ল্যাক, যেটা হারুত আর মারুত নিয়ে আসছিলেন প্রাচীন ব্যাবেলে। যাই হোক, এটা একটু ক্লারিফিকেশন দিলাম যেহেতু ঘটনার সাথে এটা রিলেটেড। তো আপনার তো ওই মহিলা ওখানে ম্যাজিক চর্চা করতেন এবং ওই মহিলা কার্ডের মাধ্যমে মানুষের ভাগ্য গণনা করতেন। আচ্ছা। তো একদিন রাতের কথা, ওই মহিলা বাসায় বসে আছেন, তো এই সময় তার সাথে দেখা করতে আসেন একজন ভদ্রলোক। ভদ্রলোক বললে ঠিক হবে না, মানে একজন লোক। লোকটা বেশ উস্কো খুস্কো, মানে কাপড় চোপড় বেশ এলোমেলো টাইপের। সে আসে তার ভাগ্য গণনা করার জন্য তার ম্যাজিকের মাধ্যমে। তো এটা লোকটা আসার পর তিনি তাকে বসান রীতিমতো তার যেখানে তিনি এই চর্চাগুলো করেন সেখানে আর কি, যেখানে তিনি ক্লায়েন্টের দেখা করান আর কি সেখানে। তো বসার পর লোকটাকে এসে তিনি জিজ্ঞেস করেন যে আপনি কি জানতে চান। লোকটা বলে যে আমি আমার লাক সম্বন্ধে বা আমার সম্বন্ধে আমি জানতে চাই। তো ভদ্রমহিলা বলেন যে ওকে। উনি ওনার কার্ড সেট বের করেন, যে কার্ড দিয়ে উনি সেটা গোনার পরে উনি কার্ডগুলোকে শাফল করেন। শাফল করে ভদ্রলোকের দিকে বাড়িয়ে দেন পিক করার জন্য কার্ড। তো ভদ্রলোক যখন নাকি উনি কার্ডগুলো বাড়িয়ে দিয়েছে, না ভদ্রলোককে শাফল করার জন্য না বাড়িয়ে দেন কার্ডগুলো না দিকে। তো ভদ্রলোকের দিকে যখন উনি কার্ডগুলো বাড়িয়ে দিয়েছেন, তখন নাকি ওনার সাথে ওই ভদ্রলোকের হাতের স্পর্শ লাগে। আচ্ছা। স্পর্শে উনি বুঝতে পারেন উনি একটা ডার্ক ফিলিংস পান। এটা হচ্ছে যে মানে ফিলটা এরকম যে কোনো কিছু একটা অশুভ এই ভদ্রলোকের মধ্যে আছে, বা একটা সামথিং আনইউজুয়াল। তো উনি ছিলেন কাইন্ড অফ লাইক এ সাইকিক, বাইরে যেটাকে বলে সাইকি, যারা সাইকিক বল রিড করে এন্ড স্টাফ লাইক দ্যাট। তো তাদের বিরুদ্ধে এই ধরনের ভিশন আসতো আর কি। তো উনি তখন চিন্তা করে লোকটা কি খারাপ, কোনো ধরনের মানে চোর ডাকাত, রেপিস্ট বা সামথিং লাইক দ্যাট, ক্রিমিনাল কিনা। তো এটা চিন্তা করে উনি একটু টেনশনে পড়েন। পরবর্তীতে পরের মুহূর্তে উনি বাদ দেন, বলে আচ্ছা ঠিক আছে, লেটস ডু ইট। তো ভদ্রলোক শাফল করে কার্ড দেওয়ার পর উনি সেখান থেকে 8টা কার্ড পিক করেন, বেছে নেন। তো হাসিবা আমাকে কার্ডগুলোর নাম বলেছিল, বাট আমি সেটা এখানে উল্লেখ করবো না। ওকে, ঠিক আছে। তো 8টা কার্ড বেছে নেওয়ার পরে উনি একটা কার্ড করে লোকটার ভাগ্য বর্ণনা শুরু করেন। তো কার্ড রিড করতে গিয়ে দেখা যায় যে ভদ্রলোক তার জীবনে একটা সময় অর্থবিত্ত কামিয়েছিলেন এবং বেশ ভালো অর্থবিত্তের মালিক হয়েছিলেন এবং বেশ সচ্ছল ছিলেন এবং ধনী হয়েছিলেন। পরবর্তীতে তার বিভিন্ন বদভ্যাস, নেশা, জুয়া খেলার কারণে আস্তে আস্তে উনি সব হারান। তো প্রথম এই 7টা কার্ডে বিভিন্ন এইসব বর্ণনা উনি দেন তাকে, যার পর বাকি থাকে হচ্ছে লাস্ট কার্ডটা। এই কার্ডটা যখন উনি দেখেন তখন সে নাকি একটা রিডিং দেখতে পান যে অত্যন্ত কষ্টের মাধ্যমে সবকিছু শেষ হবে। তো এটা দেখে উনি নাকি ওই ভদ্রলোককে এইটা বলতে চান না রেজাল্টটা। এনিওয়েজ, এখানে আমি একটু বলে রাখি রাসেল ভাই, কারণ এই যেহেতু কাহিনীটা আমি বলছি, এখানে আমার নিজের বিশ্বাসটাও এখানে কাজ মানে বলা উচিত। কার্ড রিডিং বা হোয়াটএভার, এটা দিয়ে কখনোই মানুষের ভবিষ্যৎ বলা যায় না। মানুষ কখনোই কারো ভবিষ্যৎ বলতে পারে না।
এটা একটা গেম হিসেবে ইট ইজ কাইন্ড অফ এ গেম, এটা কখনোই সম্ভব না, কারণ এটা কখনোই সিরিয়াসলি যারা করেনও হ্যাঁ। তাদেরকে বলবো এত সিরিয়াসলি এটা নেয়ার কোনো কোনো মানে নাই। বলাও আছে কিন্তু বিভিন্ন হ্যাঁ। জায়গায় যেটা সিরিয়াস কিছু না, এটা কিছুই না। একটা মানে খেলার মতো। হ্যাঁ, কারো কাছে থেকে ভাগ্য জানতে, মানে অ্যাজ এ মুসলিম আমি বলবো যে ভাগ্য গণনা জানতে চাওয়াটা হচ্ছে হারাম অ্যাজ এ মুসলিমদের জন্য। এটা আমার জানানো কর্তব্য ছিল, আমি জানিয়ে দিলাম জি। যেটা হারাম এনিওয়েজ, কারণ ভাগ্য আল্লাহ ছাড়া কেউ জানাতে পারে না। এনিওয়েজ, তো ওই ভদ্রলোক, ওই ভদ্র মহিলা তাকে বলেন না কথাটা যে অত্যন্ত কষ্টের মাধ্যমে তার সবকিছু শেষ হবে। তো ভদ্রলোক বলে, কি তুমি কার্ডের বলছো না কেন, লাস্ট কার্ডে কি আছে? তো সে বলে, না তুমি এটা না জানলেও চলবে, ইটস ওকে। সে ভদ্রলোক তাকে চাপাচাপি করে, না ইউ হ্যাভ টু টেল মি। তো যখন তাকে অনেক চাপাচাপি করে, ভদ্রমহিলা তখন তাকে বলে যে তোমার লাস্ট কার্ডের ব্যাপারটা ছিল এরকম। তো এই কথা শোনার পর লোকটা হাসি শুরু করে, অট্ট হাসি, খুব হাসে, হা হা করে হাসে। হেসে লাস্টে সে বিলাপ বকা শুরু করে, বিলাপ বকা শুরু করে সে কপাল চাপড়াতে চাপড়াতে নিজের মতো ওনার বাসার থেকে বিদায় নেয়। সো ভদ্রমহিলা ওইটা বিদায় দেয় এবং সে খুব একটু অড ফিল করে যে কি আসলো, কি বললো সেই। তো একটা এরকম সময় যেতে থাকে, বাট ওনার মধ্যে একটা বাজে ফিলিংস কাজ করতে থাকে এটা নিয়ে। তো এর মধ্যে মাস দুয়েক পরে কোন এক পূর্ণিমার রাতে এই মহিলা তখন তো তার জাদু সাধনা করতো, ম্যাজিক সাধনা। তো সে কিছু আরক শেকড় আর কি পোড়াতে পোড়াতে তার বাসার বারান্দায় সব বাতি নিভিয়ে দিয়েছিল, সব সারা বাড়ি মোটামুটি অন্ধকার করে সে বাসার আঙিনায় এই বাতি, এই আরক পুড়িয়ে একটা ধোঁয়া তৈরি করে সে আস্তে করে একটা চেয়ারে বসেন। এবং যারা এই ধরনের সাইকিক সাধনা করেন বা যারা উইচ যাদেরকে বলা হয়, তারা এই ধরনের সাধনা প্রায় করেন। পূর্ণিমার রাতে অনেকেই করেন এরা এই ধরনের জিনিস। এনিওয়েজ, তো উনি এই সাধনা করতে করতে উনি এইগুলো পুড়িয়ে উনি তার মতো সাধনা করছেন বসে বসে একটা চেয়ারে, মন্ত্র পড়ছেন। এই সময় তার হঠাৎ করে মনে হয় যে তার বাগানের আশেপাশে যে দূরে যে ফেন্সের কাছে যে গাছগুলো, সেগুলোর মধ্যে কিছু একটা ঘুরে চলে যাচ্ছে ছায়ার মতো। এবং একটা শব্দটা এরকম, কোনো গাড়ির ইঞ্জিন যদি খুব ভারী ইঞ্জিন লাইক আ ট্রাক অর সামথিং, সেই ইঞ্জিন যদি কোনো কথা বলতে থাকে জাস্ট লাইক দ্যাট, এরকম। তো এবং একটা ভয়েসের মতো আসে সেই শব্দ থেকে যে তুই আমাকে কি করলি, এরকম টাইপের একটা। তো শুনে সে একটু ভয় পেয়ে যায় এবং সে তখন তাড়াতাড়ি তার বাসার মধ্যে ঢুকে যে উনি ওনার হাজবেন্ডকে বলেন যে এরকম এরকম ব্যাপার ঘটছে এখানে, মনে হচ্ছে কারা কি। তো হাজবেন্ড সেটা করে, উনি হাজবেন্ডের বাসায় শটগান ছিল, সে শটগান নিয়ে সে বের হয়। সে মনে করে কোনো ইন্ট্রুডার হয়তো বাসার বাইরে। আসার পর দেখে যে তার যে টেবিলটা ছিল, যে টেবিলের পাশে বসা ছিল, সে টেবিলটা ভাঙা, 2 টুকরা করা, কেউ নাই। তো সে তখন থতমত খায় এবং বাসায় ঢুকে যায়। তারা মনে করে কে বা কারা বা whatever, সে ওইটা নিয়েই করে না। তো তারও কিছুদিন পরে একদিন উনি এরকম আবার বসে আছেন নিচে তার লিভিং রুমের পাশে। তো হঠাৎ করে তার অস্বস্তি লাগা শুরু করে, মনে হয় যে কি হচ্ছে, কেমন জানি একটা মনে হচ্ছে তৃতীয় কোনো কিছুর একটা উপস্থিতি এখানে আছে রুমের মধ্যে। কেউ তার দিকে তাকিয়ে আছে, তার পিঠের দিকে তাকিয়ে আছে। আচ্ছা। তো সে আস্তে আস্তে করে চোখ ফিরায়। যখন চোখ ফিরায় তখন তিনি দেখে যে ওনার পেছন দিকে অন্ধকার, এবং ওই অন্ধকারের মধ্যে 2টো চোখ জ্বলে আছে। আচ্ছা। এবং চোখ জ্বলে থাকাটা হচ্ছে কাইন্ড অফ লাইক, আপনারা যদি কেউ ওই যে প্রেডেটর মুভি দেখেন, প্রেডেটরের মধ্যে দেখবেন যে হঠাৎ করে লাইক অদৃশ্যের মধ্যে চোখ, এরকম 2টো চোখ নাকি তার পিছনে হঠাৎ জ্বলে ওঠে। এবং এটা দেখেও সে খুব ভয় পেয়ে সে হাজবেন্ডকে ডাকে এবং দেখে সেখানে কেউ নাই। আচ্ছা। তো এইভাবে করে তার দ্বিতীয়বার ইনসিডেন্টটা হয়। এবং থার্ড ইনসিডেন্টটা হচ্ছে যে উনি ঘুমিয়েছিলেন, ঘুমিয়ে থেকে রাতের বেলা হঠাৎ করে উনি স্বপ্নে দেখেন যে উনি একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং পেছনে ওনাকে কেউ ধাওয়া করছে। এবং একসময় উনি বুঝতে পারেন ওই যে সেই একজন লোককে উনি ভাগ্য তার লাক রিডিং করছিল, সেই লোকটা তাকে ধাওয়া করছে। এবং সেই জঙ্গলের মধ্যে উনি দৌড়াচ্ছেন, দৌড়াতে দেখতেছে যে ওই লোকটা এসে পড়তেছে কাছাকাছি, একসময় তাকে ধরে ফেলে। ওকে যখন ধরে লোকটা, তখনই তিনি ফাইন্ড আউট করেন যে ওনাকে বোবায় ধরছে, লাইক স্লিপ প্যারালিসিস। এবং উনি অনেক চেষ্টা করেন, কথা বলতে পারতেছে না। এর মধ্যে ওনার চোখ খুলে যায়। চোখ খুলে উনি দেখে যে ওনার সামনে যে চেয়ারটা ছিল, এই যে চেয়ারটা বিছানা বেডরুমে, সেখানে সেই ভদ্রলোক বসা। ভদ্রলোক বলতে সেই লোকটা, হ্যাঁ, বসা, এবং সে রক্তাক্ত, তার চোখে মুখে রক্ত,
তার যে বুকের কাছে কেমন একটা মানে রক্তের একটা দাগ, মানে বেশ মোটা একটা দাগ রক্তের, এবং সে ওই চেয়ার থেকে উঠে দাঁড়ায়। তার কাছাকাছি যখন আসে তখন উনি চেষ্টা করে ওনার স্বামীকে ডাকার, সেটাও সে পারে না, এবং যখন লোকটা খুব কাছে আসে তখন তিনি জ্ঞান হারান। তো এই ইনসিডেন্টটা হওয়ার পরে উনি পরদিন যখন ঘুম ভাঙে, উনি তখন বুঝতে পারে ওনার জ্ঞান হারান, মানে ঘুমিয়ে পড়ে ঘুমের মধ্যেই। তো ওনার যখন ঘুম ভাঙে তখন সে বুঝতে পারে যে এটা তো কিছু একটা আমার করা দরকার, আমি কি করব। তখন তার সে এক ফ্রেন্ড আছে যে নিজেও এরকম সাইকিক রিডিং করে, তার সাথে যোগাযোগ করে, এবং তার বান্ধবী তাকে পরামর্শ দেয় যে আসো আমরা ওইজি বোর্ড নিয়ে আমরা বসি, দেখি কি ও মাই গড, একটা এমনি করেছে, হ্যাঁ। এরপরে আবার আরেকটা। তো Oh my তখন God. তার বান্ধবীর বুদ্ধিতে তিনি রাত্রেবেলা ওনারা এরকম একটা রাতে ওনারা দুইজনে ওইজি বোর্ড নিয়ে বসে, এবং বসার পরে ওনারা অনেকক্ষণ চেষ্টা করে। প্রথমে দেখছে কোনো রেসপন্স নাই, এবং অনেকক্ষণ পরে একটা দুর্বল রেসপন্স তারা পায়, এবং রেসপন্স পাওয়ার পরে ওরা চেষ্টা করে যে কার সাথে কথা বলতেছে। তো তখন দেখে মানে রেসপন্সটা এরকম আসে যে ওইখানে 25 বছরের বয়সী কোনো মেয়ের আত্মা আছে। এখানে আমি একটু ফুটনোট দিয়ে দিই রাসেল ভাই, ওইজি বোর্ডে কোনো আত্মা আসে না, যেটা আসে সেটা দুষ্ট জিন। হ্যাঁ, এনিওয়েজ, তো ওনার বোর্ডের মধ্যে দেখা যায় 25 বছর বয়সী একটা আত্মা আছে। সে বলে যে তার সাথে আরো 5টা মেয়ে আছে, ওখানে 5টা মেয়ের আত্মা আছে, এবং আরেকটা এন্টিটি আছে, এবং সেই বলতেছে যে এটা এন্টিটিটা আসলে কোনো আত্মা না, আচ্ছা, যে এন্টিটিটা আছে সেটা একটা ডিমেন, বা আমরা যদি বলি জিন, সে আছে। তো ওনারা ট্রাই করে যে আমি এই ডিমনটার সাথে কথা বলতে চাই, এবং ওই আত্মা অনেক বার্গেনিং হয় তাদের মধ্যে। একটা পর্যায়ে তারা ওই ডিমনের সাথে তাকে কথা বলার জন্য একটা কানেক্টিভিটি তৈরি করে দেয়। আচ্ছা, তো ডিমনটার সাথে অনেক কথাবার্তার মাধ্যমে একসময় ডিমনটা তাদেরকে বলে, অ্যান্সার করে যে সে ওই বাসায় ওই ভদ্রলোকের মাধ্যমে এসছিল, এবং এসছিল যেই কারণে যে এই মহিলা যে সাইকিক বা ম্যাজিক চর্চা করতো, ব্ল্যাক ম্যাজিকটা চর্চা করতো, সেটা ওই জিনটার খুব পছন্দের ছিল। আচ্ছা, এবং সে প্রায় চাইতো যে ওই মহিলার সাথে কথা বলতে বা সামথিং। সো সে যেটা করে, মানুষ হিসেবে ওই লোকের মাধ্যমে ওই বাসায় আসছিল, ঢুকছিল, এবং জিনটা তখনও তার বাসার বাইরে থেকে সবসময় তাকে ফলো করতো। ওই লোকের মাধ্যমে তার বাসায় ঢুকে ওই কথা হয়, এবং ওই যে লোকটাকে যখন নাকি মহিলা লাস্ট কার্ডে রিডিং বলেছিল, তখন লোকটা নাকি তার বাসার থেকে বের হয়ে যায়, যেতে যেতে প্রায় 10-12 কিলোমিটার যাওয়ার পরে একটা রাস্তার পাশে ট্রান্স কানাডা হাইওয়ের কাছে সে অ্যাক্সিডেন্ট করে, একটা এসইউভির সাথে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আচ্ছা, তো জিনটা ওখানে আর কিছুই করতে পারে না, জিনটা চলে যায়। বাট জিনটা ওই মহিলাকে ছেড়ে যেতে চায় না, তাকে ডিস্টার্ব করতেই থাকে। তো সে বলে জিনটাকে যে মানে তোমাকে তো ছেড়ে যেতে হবে আমাকে, দিস ইজ নট দ্য ওয়ে দ্যাট তুমি আমার সাথে থাকতে পারবা, এরকম কিছু ব্যাপারে। তারপর জিনটার সাথে তারা একটা ইসে আসে, লাইক ডিলটা হচ্ছে এরকম যে ওখানকার যে ফরেস্ট আছে, সেই ফরেস্টে যে সে 5টা ছাগলকে বলি দিবে, এবং সেগুলোর মাথা গাছের সাথে ঝুলিয়ে রেখে আসবে, এবং এটার জন্য তাকে রিচুয়াল করতে হবে। তো সেই মহিলা, এবং তাকে একা একাই করতে হবে। তো মহিলা সেখানে ওই ফরেস্টে যায় এরকম 5টা ছাগল নিয়ে, এবং সে নিচে ওগুলোকে বলি দিয়ে এবং ওই 5টার মাথা সে গাছের বিভিন্ন জায়গায় ঝুলিয়ে দিয়ে আসে, এবং তার মতো রিচুয়াল প্ল্যান করে, এবং এভাবেই সে নাকি জিনটার থেকে মুক্তি পায়। সো এইভাবে করে মহিলাটার এই কাহিনীটা সমাপ্তি হয়। এটা নাকি ওখানে অনেক পরিচিত ঘটনা আছে, অনেকে নাকি জানে, এবং ও আমাকে ওই কার্ডের সেটটা ছবি দিয়েছে, ও নাকি কার্ড সেটটা কিনেছে সামহাউ নিলামে বা সামথিং এ, এবং কার্ডের সেটটার ছবিও সে আমাকে দিয়েছে, এবং যেই জঙ্গলে সেটা করেছে সেটারও সে ছবি, একটা ম্যাপ দিয়েছে আমাকে, গুগল ম্যাপ। এই ছিল স্টোরি। অনেক সাহসী উনি, ওনার তো মানে এটা তো ও মাই গড, আমি আপনাকে দেখাবো ছবি।